এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 20 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 20 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 7 নম্বরে বলা হয়েছে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? দেখো, আমরা যদি আবারও একটু প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। তিনি কি করেন? এই যে 8,765 টাকা পান, এই টাকা থেকে তিনি প্রতি মাসে 3,225 টাকা বাড়ি ভাড়া দেন এবং 4,850 টাকা অন্যান্য জিনিসপত্র ক্রয় করার জন্য তিনি খরচ করেন। এবং এই খরচগুলো করার পরে তার কাছে যে অবশিষ্ট টাকা থাকে তিনি সেই টাকাটা ব্যাংকে জমা করে রাখেন। এবং বলা হয়েছে যে তিনি 8 মাসে কত টাকা জমা করেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে 8 মাসে তিনি কত টাকা জমা করেন এটিকে বের করার জন্য আগে আমাদের কী করতে হবে? আগে আমাদের 1 মাসের হিসেবটি বের করতে হবে। ঠিক আছে? আমরা যদি 1 মাসের হিসেবটি বের করতে পারি, অর্থাৎ 1 মাসে কত টাকা জমা রাখেন এটি যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা 8 মাসের হিসেবটিও খুবই সহজেই বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 1 মাসের হিসেবটি কীভাবে করে বের করব? আগে আমাদের দেখতে হবে যে তিনি কত টাকা মোট খরচ করেন। তিনি এই দেখো বাড়ি ভাড়া বাবদ কিছু টাকা খরচ করেন এবং অন্যান্য জিনিসপত্র ক্রয় করার জন্য মানে কেনার জন্য কিন্তু কিছু টাকা তিনি খরচ করেন। তাহলে এই বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস কিনতে তিনি যে খরচ করেন এই টাকাটাকে আমরা আগে যোগ করব। যোগ করে দেখব যে তিনি মোট কত টাকা খরচ করেন। ঠিক আছে? তারপরে আমরা কি করব? তিনি যে বেতন পান এই মোট বেতন থেকে তিনি যে কয় টাকা খরচ করেন সেই কয় টাকাকে কিন্তু আমরা বিয়োগ করে দেবো। যখন বিয়োগ করে দেবো তখন আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে। আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি করতে পারি? আমরা তার খরচের হিসেবটাকে আগে আমরা বের করবো যে তিনি কত টাকা মোট খরচ করেন। তাহলে 7 নাম্বার দিয়ে আমরা কি লিখব? আমরা 7 নাম্বার দিয়ে লিখব তিনি বাড়ি ভাড়া বাবদ খরচ করেন। কত টাকার কথা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে বাড়ি ভাড়া বাবদ তিনি খরচ করেন 3,225 টাকা। 3,225 টাকা আমরা এখানে লিখে দিলাম 3,225 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবং তিনি আর কিসে খরচ করেন? আমাদের প্রশ্নে বলা হয়েছে তিনি অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তাহলে আমরা লিখব অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অন্যান্য জিনিস ক্রয়ে তিনি কত টাকা খরচ করেন? 4,850 টাকা। তাহলে 4,850কে আমরা কিন্তু 3,225 অর্থাৎ উপরে যে সংখ্যাটি লিখেছি এটির নিচে কিন্তু আমরা লিখে দেবো। ঠিক আছে? আমরা লিখব 4,850। আমরা কিন্তু এই সংখ্যার নিচে কিন্তু সংখ্যাকে লিখব। ঠিক আছে? শেষে যেহেতু টাকা রয়েছে আমরা লিখে দেবো টাকা। এখন দেখো, আমরা এই যে তিনি বাড়ি ভাড়া বাবদ যে কয় টাকা খরচ করেন এবং অন্যান্য জিনিসপত্র ক্রয় করার জন্য মানে কেনার জন্য যে কয় টাকা খরচ করেন এই মোট খরচটাকে যদি আমরা যোগ করে দিই, হ্যাঁ, এখানে আমরা একটা যোগ চিহ্ন দেবো। যদি আমরা এই মোট খরচটিকে যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে তিনি 1 মাসে সর্বমোট কত টাকা খরচ করেন, তাই না? আচ্ছা দেখো, যদি আমরা যোগ করি 5 এবং 0কে যোগ করলে হয়ে যায় 5, আমরা লিখে দিলাম 5। 2 এবং 5কে যোগ করলে হয়ে যায় 7, আমরা লিখলাম 7। 2 এবং 8কে যোগ করলে হয়ে যায় 10, 10-এর 0কে লিখে দিলাম। হাতে থাকে কিন্তু আমাদের 1, তাই না? হাতে আমাদের 1 থাকে। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 1। এবারে দেখো 3 এবং নিচে রয়েছে 4, 3 এবং 4কে যোগ করলে হয়ে যায় 7, 7-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 8। তাহলে আমরা এখানে মোট কত পাচ্ছি? 8,075 টাকা। এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? তিনি 1 মাসে মোট খরচ করেন হচ্ছে 8,075 টাকা, তাই না? তাহলে আমরা এখানে লিখব সুতরাং তিনি মোট খরচ করেন হচ্ছে কত টাকা? 8,075 টাকা। এখন দেখো, তিনি যেহেতু 8,075 টাকা খরচ করেন, আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? তিনি মোট কত টাকা বেতন পেতেন? দেখো, আমরা যদি একটু প্রশ্নে লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে তিনি বেতন পেতেন হচ্ছে
8,765 টাকা, তাই না? তাহলে এই যে টাকা তিনি বেতন পেতেন, এই টাকা থেকে কিন্তু তার 8,075 টাকা খরচ হয়ে যায় প্রতি মাসে। তাহলে এই টাকাটা যখন খরচ হয়ে যায়, তার মানে আমরা কি করব, এবারে এই মোট বেতন থেকে এই টাকাটাকে কিন্তু আমরা বিয়োগ করে দেব। যখন বিয়োগ করে দেব, তখন আমরা পেয়ে যাব যে তার প্রত্যেক মাসে কত টাকা অবশিষ্ট থাকে, অর্থাৎ এই টাকা খরচ করার পরেও তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে আমরা এবারে লিখব তিনি বেতন পান, বা তার মাসিক বেতন, আমরা লিখব তার মাসিক বেতন, তার মাসিক বেতন, তার মাসিক বেতন হচ্ছে কত টাকা? 8,765 টাকা। আমাদের বলা হয়েছে 8,765 টাকা। এবার আমরা নিচে লিখব তার তার মাসিক খরচ, তাই না? আমরা যেহেতু খরচের হিসেবটি এটি এখানে বের করেছি, আমরা লিখব তার মাসিক খরচ, তার মাসিক খরচ কত টাকা? 8,075 টাকা। তাহলে এই 8,075কে কিন্তু আমরা এই সংখ্যার নিচে লিখে দেব। ঠিক আছে, আমরা লিখব 8,075 টাকা। আচ্ছা, যখন তার এই মাসিক বেতনের টাকা থেকে এই টাকা যেহেতু সে খরচ করে, এই টাকাটা খরচ করার পরে তার কাছে আর যে কয় টাকা থাকে, আমাদের প্রশ্নে বলা হয়েছে সেই কয় টাকা কিন্তু সে ব্যাংকে জমা করে রাখে, তাই না? তাহলে তার কাছে আর কত টাকা থাকে সেটি আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা তার যে মাসিক বেতন দেখতে পাচ্ছি, এই বেতন থেকে সে যে কয় টাকা খরচ করে সেই কয় টাকাকে আমরা বিয়োগ করে দেবো, কারণ এই টাকা তো সে খরচ করে ফেলে, এই টাকা তো তার মোট টাকা থেকে কমে যায়, তাই না? আর যখন কমে যায় তখন আমরা কি করি? বিয়োগ করে, যার কারণে এখানে একটি বিয়োগ চিহ্ন দেবো। এবার যদি বিয়োগ করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে রয়েছে 5, নিচে রয়েছে 5, 5 থেকে 5 চলে গেলে থাকে 0, আমরা লিখে দিলাম 0। এখানে উপরে রয়েছে 6, নিচে রয়েছে 7, আমরা কিন্তু 6 থেকে 7কে বিয়োগ করতে পারবো না, কারণ 6 ছোট, এই 6কে আমাদের আগে বড় বানাতে হবে, 7-এর চেয়ে বড় বানাতে হবে। আমরা জানি উপরের সংখ্যাকে অবশ্যই বিয়োগের ক্ষেত্রে বড় হতে হয়। তাহলে 6কে আমরা কীভাবে বড় বানাবো? পাশে যে 7 রয়েছে, 7-এর কাছ থেকে 1কে ধার করে 6-এর কাছে আমরা নিয়ে আসবো। তাহলে আগে ও ছিল 6, যখন এই 7-এর কাছ থেকে 1 ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 পেয়ে ও হয়ে গেল 16। এখন কিন্তু এই 7-এর চেয়ে বড় হয়ে গেছে, ও কিন্তু এখন হয়ে গেছে 16। তাহলে 16 থেকে যদি আমরা 7কে বিয়োগ করে দিই, আমরা জানি যে 16 থেকে যদি 7 চলে যায় তাহলে থাকে হচ্ছে 9, তাই না? আমরা এখানে লিখে দেব 9। এবারে দেখো এখানে আগে ছিল 7, কিন্তু এই 7 থেকে যখন 1কে ধার করে দিয়ে আমরা ওকে 16 বানিয়েছিলাম, মনে আছে? যার কারণে কিন্তু এই 7 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 6। এখন এই 6 থেকে নিচের 0কে যদি আমরা বিয়োগ করে দিই, 6 থেকে 0 চলে গেলে আমাদের কিন্তু 6 থেকে যায়, আমরা লিখে দিলাম 6। এবারে 8 থেকে 8 চলে গেলে কিন্তু আর কিছু থাকে না, অর্থাৎ 0। আমরা জানি প্রথমে বা শুরুতে কিন্তু কখনোই 0 দিতে হয় না, তাই না? কারণ সেই শূন্যের কোনো দাম থাকে না। যার কারণে এটি হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। মানে আমরা বুঝতে পারছি যে তার এক মাসে মোট খরচ করার পরে, এই কয় টাকা খরচ করার পরে আমাদের আরও 690 টাকা অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে 690 টাকা আমরা কি লিখতে পারি? এই 690 টাকার আগে আমরা লিখতে পারি সুতরাং তার কাছে তার অবশিষ্ট থাকে, অথবা আমরা লিখতে পারি সুতরাং অবশিষ্ট থাকে, সুতরাং অবশিষ্ট থাকে। আচ্ছা, তাহলে যে টাকাটা তোর অবশিষ্ট থাকে খরচ করার পরে, সেই কয় টাকা তিনি কি করেন? তিনি কিন্তু এই টাকাটিকে ব্যাংকে জমা করে দেন, তাই না? তাহলে এক মাসে তিনি ব্যাংকে জমা করেন কত টাকা? 690 টাকা। তাহলে এক মাসে যদি 690 টাকা তিনি জমা করেন, আমাদের প্রশ্নে বলা হয়েছে 8 মাসে কত টাকা জমা করেন। এক মাসে 690 টাকা জমা করলে নিশ্চয়ই 8 মাসে 8 গুণ বেশি জমা করবেন, তাই না বন্ধুরা? তাহলে এবারে আমরা কি করতে পারি? আমরা এবারে লিখতে পারি এক মাসে জমা করেন 690 টাকা। আমরা লিখব এক মাসে জমা করেন, দেখো আমি একটু পাশে লিখে নিচ্ছি। আমরা লিখব এক মাসে জমা করেন, এক মাসে জমা করেন, এক মাসে জমা করেন কত টাকা? 690 টাকা, 690 টাকা। সুতরাং আমাদের যেহেতু 8 মাসের কথা বলা হয়েছে, আমরা একের নিচে লিখব সুতরাং 8 মাসে জমা করেন। দেখো এক মাসে যদি তিনি 690 টাকা জমা করেন, তাহলে 8 মাসে কি বেশি করবেন না কম করবেন? অবশ্যই বেশি করবেন। এবং কত বেশি করবেন? যেহেতু 8 মাস, তার মানে কিন্তু 8 গুণ বেশি করবেন, তাই না? তাহলে আমরা এবারে কি করবো? এই 690-এর সাথে 8কে গুণ করে দেবো। আমরা লিখব 690 গুণ 8, এবং শেষে লিখব যেহেতু টাকা রয়েছে আমরা লিখে দেবো টাকা। এবারে দেখো যদি আমরা 690-কে 8 দ্বারা গুণ করি, 8 দ্বারা প্রথমে 0কে গুণ করলে হয় 8 0 0, আমরা লিখে দিলাম 0। 8 দ্বারা 9কে গুণ করলে হয় 8 9 72, 72 2কে লিখলাম আমরা, এখানে হাতে থাকে হচ্ছে আমাদের 7।
ঠিক আছে, আমরা হাতে রেখে দিলাম 7। এবারে 8 দ্বারা যদি আমরা 6কে গুণ করি তাহলে হয়ে যায় হচ্ছে 6 8 48। 48 এবং এই যে হাতে 7 রয়েছে, 48-এর সাথে যদি আমরা হাতের 7কে যোগ করে দিই তাহলে আমরা জানি 48 এবং 7 মিলে হয়ে যায় 49, 50, 51, 52, 53, 54, 55, তাই না? দেখো তোমরা কিন্তু চাইলে আঙ্গুলের কর গুনে গুনেও হিসেব করতে পারো। আমরা জানি 48 এবং হাতের এই 7 মিলে হয়ে যায় হচ্ছে 55। আমরা এখানে লিখে দেব 55। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত, 5520 টাকা। এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি, তিনি 8 মাসে মোট জমা করেন 5520 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 5520 টাকা। বন্ধুরা দেখো, আমরা কিন্তু খুবই সহজে এই অঙ্কটিকে সমাধান করে ফেলেছি। আশা করি তোমরা সকলেই খুব সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা এখানে 8 নম্বরে বলা হয়েছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? দেখো, আবারও যদি আমরা প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ফরিদা এবং ফাতেমা এদের দুজনের বেতন একত্রে মানে একসাথে হচ্ছে 19,950 টাকা। এখন বলা হয়েছে ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তার মানে হচ্ছে ফরিদার থেকে ফাতেমা হচ্ছে 2,450 টাকা বেশি পায়। আচ্ছা, ফাতেমা যদি বেশি পায় তার মানে ফরিদা হচ্ছে কি কম পায়, তাই না? তাহলে এবার আমাদের বলা হয়েছে ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত। তার মানে ফরিদার বেতন কত এবং ফাতেমার বেতন কত, আমাদের কিন্তু দুজনের বেতন আলাদা আলাদাভাবে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো, আমরা এই সমস্ত অঙ্কগুলোকে যখন সমাধান করব, অর্থাৎ যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে দুইজন ব্যক্তির কথা বলা হবে এবং দুইজন ব্যক্তির একজনে কম পাবে একজনে বেশি পাবে, এরকম যদি কিছু বলা হয়, সেটি টাকা হোক, এখানে যেমন টাকার কথা বলা হয়েছে, বা এই টাকার জায়গাতে যদি অন্য কিছু বলা হয়, সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে পরিমাণে কম পায় তারটাকে আমরা শুরুতে বের করব। যদি তারটা আমরা শুরুতে বের করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। যেমন দেখো, এখানে ফরিদা এবং ফাতেমা দুজনের কথা যেহেতু বলা হয়েছে, তাই না? দুজনের মধ্যে কে বেশি পায়? এখানে বলা হয়েছে ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তাহলে ফাতেমা যেহেতু বেশি পায় তার মানে কম পায় কে? কম পায় কিন্তু ফরিদা। তাহলে যে কম পায় তারটাকে আমরা শুরুতে বের করব। ফরিদা যেহেতু কম পায় তার মানে শুরুতে কিন্তু আমরা ফরিদারটা বের করব। ফরিদারটাকে কিভাবে করে আমরা বের করব? দেখো, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ফরিদা এবং ফাতেমা দুজনের বেতন একত্রে মানে একসাথে হচ্ছে 19,950 টাকা। এই 19,950 টাকা থেকে যেহেতু ফরিদা 2,450 টাকা কম পায়, এই 2,450 টাকাকে আগে আমরা বিয়োগ করে দেবো, কারণ এই টাকাটা তো সে কোনোভাবেই পাবে না, তাই না? সে তো এই টাকাটা কম পায় বলা হয়েছে, এজন্য এই টাকাটাকে আমরা শুরুতে বিয়োগ করে দেব। বিয়োগ করার পরে যে টাকা থাকবে সেই টাকা কিন্তু অর্ধেক পাবে ফরিদা এবং অর্ধেক পাবে ফাতেমা, তাই না বন্ধুরা? কারণ ফরিদা যে টাকাটুকু কম পেত সেই টাকাটিকে কিন্তু আমরা আগেই বিয়োগ করে দিয়েছি। তাহলে আমরা শুরুতে এই কাজটি করি। দেখো, শুরুতে আমরা এই মোট যে বেতন তারা দুজনে পায়, এই মোট বেতন থেকে আমরা ফরিদা যে টাকা কম পাবে সেই টাকাটিকে আগে আমরা বিয়োগ করে দিই। ঠিক আছে, অর্থাৎ প্রথমে বের করার চেষ্টা করি যে ফরিদা মোট কত টাকা পাবে। তাহলে আমরা 8 নাম্বার দিয়ে কী লিখতে পারি? আমরা 8 নাম্বার দিয়ে লিখব যেহেতু ফরিদা 2,450 টাকা কম পায়, 2,450 টাকা কম পায়, সুতরাং ফরিদা পায়। আচ্ছা, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে 2,450 টাকা ফাতেমা বেশি পায়, ফাতেমা বেশি পাওয়া মানে কি ফরিদার কম পাওয়া, তাহলে সেই কথাটি কিন্তু আমরা এখানে লিখেছি। যেহেতু ফরিদা 2,450 টাকা কম পায়, সুতরাং ফরিদা পায়। এখন ফরিদা কত টাকা পায় ঠিক আমরা কীভাবে বের করব? তারা দুজনে মোট মিলে যে কয় টাকা পায় সেই টাকা থেকে কিন্তু আমরা এই টাকাটাকে প্রথমে আমরা বিয়োগ করে দেব। তাহলে দুজনে মিলে মোট পায় কত? দুজনে মিলে মোট পায় হচ্ছে 19,000। দেখো, আমরা লিখে দেবো হচ্ছে 19,950। এই 950 থেকে আগে আমরা বিয়োগ করে দেবো 2,450কে, তাই না?
যখন এই 19,950 থেকে 2,450কে আমরা বিয়োগ করে দেব, যেহেতু ফরিদা এই টাকাটা কম পায়, যার কারণে কিন্তু এই টাকাটাকে আমরা শুরুতে বিয়োগ করে দেব। বিয়োগ করার পরে এখানে যে টাকা থাকবে সেই টাকা থেকে কিন্তু অর্ধেক পাবে ফরিদা এবং অর্ধেক পাবে ফাতেমা, তাই না? তাহলে এইখানে আমরা যে উত্তরটি পাবো, এইটি থেকে এই 2,450কে বিয়োগ করার পর আমরা যে ফলাফলটি পাবো, এটিকে কিন্তু আবার আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে কত দ্বারা, ভাগ করতে হবে 2 দ্বারা, যেহেতু ফরিদা এবং ফাতেমা দুইজন মানুষ, তাই না? তাহলে আমরা কি করব, এই সংখ্যাটিকে ভাগ করব হচ্ছে 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে 1 ভাগ যেহেতু ফরিদা পায়, তার মানে আমরা 2 দ্বারা যখন ভাগ করব তখন আমরা পেয়ে যাব যে ফরিদা মোট কত টাকা পায়। আচ্ছা, এবার আমরা নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিলাম। এখন দেখো, যদি আমরা এই কাজটুকু করি, আমরা এই 19,950 থেকে যদি প্রথমে 2,450কে বিয়োগ করে দিই, এখানে শুরুতে শেষে রয়েছে 0, এখানে রয়েছে 0, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, আমরা লিখে দিলাম 0। এবারে এখানে রয়েছে 5, এখানেও রয়েছে 5, 5 থেকে 5 চলে গেলে থাকে 0, আমরা লিখে দিলাম 0। এখানে রয়েছে 9, এখানে রয়েছে 4, 9 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 5, আমরা লিখে দিলাম 5। এখানে রয়েছে 9, এখানে রয়েছে 2, তাহলে 9 থেকে 2 চলে গেলে থাকে 7, আমরা লিখে দিলাম 7। এখানে রয়েছে 1, কিন্তু এখানে আর কিছুই নেই, তার মানে এখানে একটি শূন্য যদি আমরা ধরে নিই, 1 থেকে 0 চলে গেলে কিন্তু 1ই থেকে যায়, আমরা এখানে লিখে দিলাম 1। তাহলে দেখো, এখানে আমরা মোট পাচ্ছি 17,500। এই যে 17,500 আমরা পাচ্ছি, এই 17,500 থেকে অর্ধেক পাবে হচ্ছে ফরিদা এবং অর্ধেক পাবে ফাতেমা, তাই না? যেহেতু ফরিদার টাকার পরিমাণ আমরা বের করছি এখানে, তাই না? এই জন্য আমরা কী করবো, এই 17,500কে আমরা ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা, অর্থাৎ 2 ভাগ করব। যেহেতু 2 ভাগের 1 ভাগ ফরিদা পায়, এই জন্য আমরা ভাগ লিখেছি 2। এই যে ভাগ 2 রয়েছে, আমরা ভাগ 2কে কিন্তু এখানে লিখে দিয়েছি। এবারে দেখো, যদি 17,500কে আমরা 2 দ্বারা ভাগ করি, আমরা যদি একটু আলাদা জায়গাতে ভাগ করি, 2 দ্বারা 17,500কে যদি আমরা ভাগ করি, 2 দ্বারা প্রথমে যেহেতু এক সংখ্যাকে ভাগ করা যাবে না, কারণ এই 1 হচ্ছে 2 এর চেয়ে ছোটো, আমরা জানি এখানের সংখ্যাটিকে অবশ্যই 2 এর চেয়ে বড় হতে হবে যদি আমরা ভাগ করতে চাই। তাহলে আমরা শুরুতে কী করব, এই দুটি অঙ্ককে একসাথে ভাগ করব। দুটি অঙ্ক মিলে হয়ে গেল কত, 1 এবং 7 মিলে হয়ে গেল 17। তাহলে 2 এর সাথে কতকে গুণ করলে আমরা 17-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই? আমরা জানি 2 এর সাথে যদি আমরা 8কে গুণ করি, তাহলে হয় 8, 2 এর সাথে 8কে যদি আমরা গুণ করি, তাহলে হয়ে যায় হচ্ছে 8 দুগুণ 16, তাই না? 8 দুগুণ হয়ে যায় 16। তাহলে এখানে আমরা 8কে লিখে দিলাম এবং এখানে লিখে দিলাম 16। আচ্ছা, এবারে দেখো, 17 থেকে যদি আমরা 16কে বিয়োগ করি, 7 থেকে 6 চলে গেলে থাকে 1, 1 থেকে 1 চলে গেলে থাকে 0, আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 1। এবারে পাশে যে 5 রয়েছে, 5কে যদি আমরা শুরুতে নিচে নামিয়ে দিই, এখানে আমরা 5 পেয়ে হয়ে গেল হচ্ছে 15। এখন দেখি তো 2 এর সাথে কতকে গুণ করলে 15 সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই? আমরা জানি 7 দুগুণ 14, তাই না? আবার 8 দিয়ে যদি 2কে গুণ করি, তাহলে হয়ে যাবে 8 দুগুণ 16, অর্থাৎ 15-এর চেয়ে বড় হয়ে যাবে। আমরা জানি যে এই 15-এর চেয়ে কিন্তু বড় সংখ্যা নেওয়া যাবে না, তাই না? অবশ্যই 15-এর চেয়ে ছোটো হতে হবে এবং সবচেয়ে কাছের সংখ্যাটি হতে হবে। তাহলে 2 এর সাথে যদি আমরা 7কে গুণ করি, তাহলে হয়ে যায় 7 দুগুণ 14, আমরা এখানে লিখে দিলাম 14। এখন দেখো, আমরা যদি 15 থেকে 14কে বিয়োগ করে দিই, 5 থেকে 4 চলে গেলে থাকে 1, আমরা এখানে লিখে দিলাম 1। 1 থেকে 1 চলে গেলে 0 থাকে, আমরা জানি শুরুতে কখনো 0 লিখতে হয় না, এই জন্য এখানে আমরা শুধুমাত্র 1ই রাখবো। এবারে আমাদের 5কে ভাগ করা হয়ে গেল, এবারে বাকি রইল কিন্তু এই পাশে একটি 0। এই পাশের 0টিকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, এখানে 1 এবং 0 মিলে হয়ে গেল 10। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 10 হয়? আমরা জানি 2 এর সাথে 5কে গুণ করলে হয় 5 দুগুণ 10। 10 থেকে 10 বিয়োগ করলে থাকে 0। এবার আমাদের এখানে কিন্তু আরও একটি শূন্যকে ভাগ করা বাকি রয়ে গেল। এই শূন্যটিকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে 0 এবং 0 মিলে কিন্তু 0ই হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে 2 এর সাথে কতকে গুণ করলে 0 হয়। আমরা জানি 2 এর সাথে 0কে গুণ করলেই কিন্তু একমাত্র 0 হবে, তাই না? কারণ 0-এর সাথে আমরা যাকেই গুণ করবো না কেন, আমাদের উত্তর কিন্তু 0ই হবে। তাহলে 2 এবং 0কে গুণ করলে হয়ে যায় 2 0 0। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে কিন্তু আমরা 0ই পাই। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের এখন মোট যে কয়টি অঙ্ক ছিল, সব কয়টি অঙ্ককে কিন্তু ভাগ করা হয়ে গেল। আমরা উত্তর পাচ্ছি 8,750। তাহলে এটি হচ্ছে কি আমাদের ফরিদার টাকার পরিমাণ, আমরা পাচ্ছি 8,750। এটি দ্বারা আমরা বুঝতে পারছি যে ফরিদা মোট পায় হচ্ছে 8,750 টাকা, তাই না? এখন দেখো, যেহেতু ফরিদা 8,550 টাকা পায়, আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে ফরিদার চেয়ে ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তাহলে ফাতেমারটা আমরা এবারে কীভাবে করে বের করতে পারি? এই যে ফরিদার টাকা, এই টাকার সাথে যদি আমরা আরও 2,450কে যোগ করে দিই, যেহেতু ফাতেমা এই টাকাটা আরও বেশি পায়, যার কারণে এই টাকার সাথে যদি এই টাকাটিকে অর্থাৎ 2,450কে যোগ করে দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে ফাতেমা কত টাকা পেয়েছে, তাই না? তাহলে আমরা কি লিখব? সুতরাং ফাতেমা
পায়, ফাতেমা কি পায়, ফাতেমা কিন্তু এই টাকাটা তো অবশ্যই পাবে। এই টাকা পাওয়ার পরে আরও 2,450 টাকা সে বেশি পাবে। যার কারণে আমরা কী করবো, 8,750 এর সাথে যোগ করে দেবো কত, 2,450কে কিন্তু আমরা এখানে যোগ করে দেবো 2,450, শেষে আমরা লিখে দেবো টাকা। আচ্ছা, এবারে দেখো যদি আমরা যোগ করি, 0 এবং 0কে যোগ করলে হয়ে যায় 0, আমরা লিখে দিলাম 0, 5 এবং 5কে যোগ করলে হয়ে যায় 10, 10-এর 0কে লিখলাম, এখানে হাতে থাকে আমাদের 1, ঠিক আছে, হাতে কিন্তু আমাদের থাকে এবারে 1। এবারে দেখো 7 এবং এই 4কে যোগ করলে হয়ে যায় 11, 11 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 12, 12-এর 2কে লিখলাম, এখানে হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1। এবারে দেখো এখানে রয়েছে 8, এখানে রয়েছে 2, 8 এবং 2 মিলে হয়ে যায় 10, 10 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 11। আমরা পুরো 11কে এখানে লিখে দেবো, কারণ এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা বা কোনো অঙ্ক নেই। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি কত, 11,200 টাকা। ঠিক আছে, তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি, ফাতেমা পায় 11,200 টাকা। তাহলে আমরা উত্তরে কি লিখবো, উত্তর দিয়ে লিখবো ফরিদা পায় 8,750 টাকা এবং ফাতেমা পায় 11,200 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে আবারও বলি, যেটা উত্তর দিয়ে আমরা লিখবো ফরিদা পায় 8,750 টাকা এবং ফাতেমা পায় 11,200 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা দেখো উত্তর দিয়ে লিখবো ফরিদা পায় কত টাকা, 8,750 টাকা এবং কি লিখবো আমরা, এবং ফাতেমা পায় কত টাকা, 11,200 টাকা, 11,200 টাকা। তাহলে কিন্তু আমরা এই অঙ্কটিকেও খুবই সহজেই সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা যদি 9 নম্বরে লক্ষ্য করি, এখানে 9 নম্বরে বলা হয়েছে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে? আমরা জানি যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে যে কোনো জিনিস একজনের কম থাকে এবং একজনের বেশি থাকে, সেই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে যার কম থাকে আমরা কিন্তু তারটা প্রথমে বের করি, তাই না? এখানে দেখো, এখানে আমাদের কি বলা হয়েছে, যে রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। তার মানে কার কম রয়েছে, রনির কিন্তু 86টি লিচু কম রয়েছে, যার কারণে আমরা কিন্তু শুরুতে রনির লিচুর পরিমাণ বের করব। দেখো, যেহেতু তার 86টি লিচু কম রয়েছে, তার মানে এই যে মোট লিচু রয়েছে 690টি, এই 690 থেকে আগে আমরা এই 86কে বিয়োগ করে দেবো, কারণ এই 86টি তার কম রয়েছে, এই 86টি লিচু কিন্তু সে পাবে না, তাই না? এই জন্য এই শুরুতে আমরা 690 থেকে 86কে বিয়োগ করে দেবো। যখন এই 86টি লিচু আমরা বিয়োগ করে দেবো, তারপরে এখানে আর যে কয়টি লিচু থাকবে সেখান থেকে কিন্তু অর্ধেক পাবে রাজু এবং অর্ধেক পাবে রনি। তার মানে অর্ধেক আমরা কীভাবে করে বের করতে পারি, এখানে যে লিচু থাকবে বিয়োগ করার পরে সেই লিচুর সংখ্যাকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করব, তাই না? রাজু এবং রনি যেহেতু 2 জন, তার মানে আমরা 2 দ্বারা এটিকে ভাগ করব। যখন ভাগ করব তখন কিন্তু আমরা পেয়ে যাব যে রনির কতটি লিচু আছে। খুবই সহজ কিন্তু। তাহলে আমরা 9 নাম্বার দিয়ে কী লিখতে পারি বন্ধুরা? আমরা 9 নাম্বার দিয়ে লিখতে পারি, যেহেতু রনির 86টি লিচু কম আছে, আমরা লিখব যেহেতু রনির কতটি লিচু কম রয়েছে, 86টি লিচু কম আছে। আমরা লিখলাম যেহেতু রনির 86টি লিচু কম আছে, সুতরাং রনির আছে। আমরা এবার রনির লিচুর পরিমাণ কিভাবে করে বের করব? মোট যে লিচু রয়েছে, লিচু রয়েছে কতটি? আমরা দেখতে পাচ্ছি মোট লিচু রয়েছে হচ্ছে 690টি, তাই না? তাহলে 690টি থেকে আমরা এই যে 86টি লিচু রনির কম রয়েছে, এই জন্য কিন্তু আমরা এই 86টি লিচুকে আগে বিয়োগ করে দিব, ঠিক আছে? কারণ এই 86টি লিচু কিন্তু সে পাবে না, যার কারণে 690 থেকে আমরা বিয়োগ করে দিব হচ্ছে 86। এবারে এই 690 থেকে যখন আমরা 86টি লিচুকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করার পরে এখানে যে সংখ্যাটি আমরা পাবো, অর্থাৎ যে কয়টি লিচু এরপরে অবশিষ্ট থাকবে, এই লিচুগুলো থেকে অর্ধেক কিন্তু পাবে রনি এবং অর্ধেক পাবে রাজু, তাই না? যেহেতু দুজনে 2 ভাগের 1 ভাগ করে পাবে, এজন্য আমরা কি করব, এখানে যে লিচুগুলো থাকবে এটিকে আমরা ভাগ করব কত দ্বারা? ভাগ করব 2 দ্বারা। যেহেতু রাজু এবং রনি এরা 2 জন, যার কারণে কিন্তু এখানে আমরা ভাগ দিয়ে লিখে দিলাম 2, তাই না?
আচ্ছা, এখানে আমরা শেষে লিখতে পারি টি। আচ্ছা, এবারে দেখো আমরা যদি এতটুকুর কাজ করি, দেখো এখানে আমাদের বলা হয়েছে 690 বিয়োগ 86। আমরা যদি 690 থেকে 86কে বিয়োগ করে দিই, দেখো এখানে রয়েছে 0, এখানে শেষে রয়েছে 6। আমরা কিন্তু 0 থেকে 6কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট, এটিকে আগে কিন্তু আমাদের 6-এর চেয়ে বড় বানাতে হবে, তাই না? তাহলে আমরা ওকে কিভাবে করে বড় বানাবো? এই দেখো ওর পাশে যে 9 রয়েছে, 9-এর কাছ থেকে 1কে ধার করে এই 0-এর কাছে নিয়ে আসবো। ও আগে ছিল হচ্ছে 0, যখন এই 9-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 পেয়ে ও হয়ে গেল 10। এবারে কিন্তু দেখো এই 10 যখন হলো তখন কিন্তু 6-এর চেয়ে বড় হয়ে গেল, তাই না? এখন কিন্তু এই 10 থেকে আমরা 6কে বিয়োগ করতে পারবো। আমরা যদি 10 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 4, আমরা এখানে লিখে দিলাম 4। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি 9, কিন্তু এখানে কি 9 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু এখন 9 নেই, কারণ আগে 9 ছিল। এই 9 থেকে আমরা 1কে ধার করে 0-এর কাছে দিয়ে দিয়েছিলাম, তাই না? যার কারণে 9 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 8। তার মানে 8 থেকে এইখানেও রয়েছে 8, 8 থেকে 8 চলে গেলে আমাদের কিন্তু থাকে 0, তাই না? আমরা এখানে লিখে দেবো 0। 8 থেকে 8 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে 0। এই জন্য আমরা এখানে লিখে দিয়েছি 0। এবারে এখানে দেখতে পাচ্ছি 6, এখানে কিন্তু আর কিছুই নেই, তাহলে 6 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 6ই থেকে যায়, তাই না? তাহলে যখন 690টি লিচু থেকে 86টি লিচুকে আমরা বিয়োগ করে দিলাম, তখন আর লিচু রইল কতটি? 604টি। এখন এই 604টি লিচু থেকে কিন্তু 1 ভাগ পাবে রাজু, 1 ভাগ পাবে রনি, তাই না? যার কারণে দেখো এইখানে কিন্তু আমরা লিখেছি ভাগ 2, অর্থাৎ এই 604টি লিচুকে কিন্তু আমরা 2টি ভাগ করব। আমরা এখানে যা ছিল আমরা কিন্তু সেই ভাগ 2কে এখানে একই রকমভাবে লিখে দিয়েছি। এবারে যদি আমরা নিচে আরও একটি সমান সমান চিহ্ন দিই, এখানে 604কে আমাদের 2 দ্বারা কিন্তু এবারে ভাগ করতে বলা হয়েছে। আমরা যদি আলাদা জায়গাতে এই ভাগটিকে করি, দেখো আমরা 2 দ্বারা ভাগ করব হচ্ছে 604কে। দেখো 2 দ্বারা প্রথমে যদি আমরা এই 6কে ভাগ করি, 2 দ্বারা 6কে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 বার ভাগ যায়, তাই না? 3 দুগুণ 6। আমরা জানি 2-এর সাথে 3কে যদি গুণ করি তাহলে হয়ে যায় 3 দুগুণ 6। আমরা এখানে লিখে দিলাম 6। এবার দেখো 6 থেকে 6 চলে গেলে থাকে 0। আমরা পাশে যে একটি 0 রয়েছে, এই 0টিকে যদি সরাসরি নিচে নামিয়ে দেই তাহলে কিন্তু আমাদের মোট 0 হয়ে যায়। কিন্তু এই 0কে আমরা কি করব? এবারে 2 দ্বারা ঠিক একই রকমভাবে ভাগ করব। তাহলে আমাদের এখানে কিন্তু দেখতে হবে যে 2-এর সাথে কতকে গুণ করলে উত্তর 0 হয়। আমরা জানি 0কে আমরা যার সাথেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0 হয়। যার কারণে কিন্তু 2কে এবার আমরা 0 দ্বারা গুণ করব, কারণ 2 0 হয়ে যায় 0। আমাদের কিন্তু এখানে 0ই বানাতে হবে, কারণ উপরে 0 রয়েছে। তাহলে এই 0 থেকে এই 0কে যখন বিয়োগ করব তখন কিন্তু আমরা পাই আরও একটি 0। এবারে এখানে যেহেতু আমরা শেষে দেখতে পাচ্ছি রয়েছে 4, এই 4কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। যখন আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম তখন কিন্তু এখানে মোট হয়ে গেল 4। আগে যে 0 রয়েছে আমরা জানি যে কোনো সংখ্যার আগে 0 থাকলে সেই 0-এর কিন্তু কোনো দাম থাকে না, তাহলে এখানে কিন্তু রয়েছে শুধুমাত্র 4, তাই না? এখন 2কে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 দুগুণ 4, অর্থাৎ 2-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 4। যার কারণে এখানে আমরা লিখে দিলাম 2 এবং এখানে নিচে লিখে দিলাম 4। এখন এই 4 থেকে 4কে বিয়োগ করলে কিন্তু থাকে 0, মানে কিছুই থাকে না। আমরা কিন্তু এখানে প্রত্যেকটি অঙ্ককে ভাগ করেছি, তাই না? তাহলে আমরা উত্তর পেয়েছি কত? 302। এখানে আমরা লিখে দেব 302টি। আচ্ছা, এখানে আমরা যে 302টি পেয়েছি, এই 302টি দ্বারা কি বুঝতে পারি? এই 302টি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি রনির লিচু আছে 302টি। এবারে যদি আমরা একটু প্রশ্নে লক্ষ্য করি, দেখো আমাদের কিন্তু রনির লিচুর সংখ্যা বের করা হয়ে গেল। আমরা যদি প্রশ্নে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে কি, রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। আচ্ছা, রনির যেহেতু 86টি লিচু কম আছে, তার মানে কিন্তু রাজুর এই 86টি লিচু বেশি আছে, তাই না? এটি কিন্তু একটা সহজ হিসাব। দেখো রনির 86টি লিচু যেহেতু কম রয়েছে, এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ কিন্তু রাজুর 86টি লিচু বেশি আছে। এখন রাজুর কয়টি লিচু আছে এটা আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো রনির যেহেতু 302টি লিচু আছে, এখন রাজুর তো 302টি লিচু আছেই এবং এরপরেও আরও 86টি লিচু বেশি রয়েছে, তাই না? তাহলে 302-এর সাথে যদি আমরা 86কে যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে রাজুর কতটি লিচু আছে। তাহলে আমরা কিভাবে করে এটিকে বের করতে পারি? আমরা লিখব সুতরাং রাজুর আছে, আমরা লিখব রাজুর আছে কতটি? এই 302-এর সাথে আমরা যোগ করে দেব কাকে? যোগ করে দেব কিন্তু 86কে, কারণ
রনির যেহেতু 86টি লিচু কম রয়েছে, রাজুর কিন্তু তার মানে 86টি লিচু বেশি রয়েছে। এই জন্য এই 200 এই যে 302 রয়েছে, এই 302 এর সাথে আমরা যোগ করে দিব আরও 86টি লিচুকে, তাই না? তাহলে আমরা শেষে লিখে দিব টি। এবার যদি আমরা এই দুটিকে যোগ করি, দেখো এখানে শেষে রয়েছে 2, এখানে রয়েছে 6, 2 এবং 6কে যোগ করলে হয়ে যায় 8, আমরা লিখে দিলাম 8। এখানে রয়েছে হচ্ছে 0, এখানে রয়েছে 8, তাহলে 0 এবং 8কে যোগ করলে হয়ে যায় 8, আমরা লিখে দিলাম 8। এখানে রয়েছে 3, এখানে কিন্তু আর কিছুই নেই, তাহলে 3 এবং 0কে যোগ করলে 3ই আমাদের হয়ে যায়। আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 388টি। তাহলে এই যে দুটি উত্তর আমরা পেয়েছি, দেখো এই দুটি কিন্তু আমরা উত্তরের জায়গাতে লিখে দেবো। আমরা উত্তর দিয়ে কী লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো রনির লিচু আছে 302টি এবং রাজুর লিচু আছে 388টি। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, আমরা যদি এবারে 10 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 10 নম্বরে বলা হয়েছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? দেখো আবারও যদি আমরা প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে মা এবং পুত্র, এদের দুজনের বয়সের সমষ্টি মানে দুজনের বয়স একসাথে হচ্ছে 60 বছর। এখন বলা হয়েছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের যে বয়স হবে তার 3 গুণ বেশি হচ্ছে মায়ের বয়স। এখন আমাদের বের করতে বলা হয়েছে তাদের প্রত্যেকের বয়স কত। দেখো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ বেশি। তাহলে মায়ের যদি 3 গুণ বেশি হয় এবং পুত্রের হচ্ছে 1 গুণ, তাই না? মানে পুত্রের যে বয়স তার 3 গুণ বেশি হচ্ছে মায়ের বয়স। তার মানে এই যে মায়ের 3 গুণ এবং পুত্রের 1 গুণ, এই 3 গুণ এবং 1 গুণ মিলে হয়ে যায় কয় গুণ? 4 গুণ, তাই না? তার মানে মা এবং পুত্র এদের দুজনের বয়সের সমষ্টি আমরা কি বলতে পারি? পুত্রের বয়সের কিন্তু 4 গুণ, তাই না? দুজনের বয়স একত্রে। তাহলে আমরা শুরুতে কিন্তু এই কথাটি লিখবো। আমরা 10 নাম্বার দিয়ে কি লিখবো? আমরা 10 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে মায়ের বয়স পুত্রের বয়সের আমাদের কি বলা হয়েছে? পুত্রের বয়সে কয় গুণ? পুত্রের বয়সে 3 গুণ, তাই না? আমরা লিখলাম মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এবার আমরা কি লিখতে পারি? আমরা লিখব মা এবং পুত্রের বয়সের সমষ্টি। হ্যাঁ, মানে তাদের দুজনের বয়স একসাথে কয় গুণ হয় সেটি আগে আমরা লিখব। তাহলে আমরা লিখব মা এবং পুত্রের বয়সের সমষ্টি সমান সমান, অর্থাৎ মায়ের বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, তাহলে মা এবং পুত্র এদের দুজনের বয়স একত্রে কয় গুণ হবে? এই যে 3 গুণ। হ্যাঁ, মায়ের বয়স যেহেতু পুত্রের বয়সের 3 গুণ এবং পুত্রের কিন্তু রয়েছে 1 গুণ, তাহলে 3 গুণ এবং 1 গুণ মিলে হয়ে যায় কত গুণ? 4 গুণ, তাই না? তাহলে মা এবং পুত্রের বয়সের সমষ্টি মানে মা এবং পুত্রের বয়স একত্রে হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, তাই না? পুত্রের বয়সের 4 গুণ আমরা এখানে লিখে দেব পুত্রের বয়সের কত গুণ? 4 গুণ। আশা করি তোমরা এতটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে দেখো আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে মা এবং পুত্র এদের দুজনের একত্রে বয়স হচ্ছে 60 বছর, তাই না? তাহলে যদি দুজনের মিলে 60 বছর বয়স হয়, তাহলে এই 60 বছর থেকে 3 গুণ বয়স হচ্ছে কার? 3 গুণ বয়স হচ্ছে মায়ের এবং 1 গুণ বয়স হচ্ছে পুত্রের, তাই না? তাহলে মায়ের 3 গুণ এবং পুত্রের 1 গুণ, এই দুজনের মিলে হয়ে গেল 4 গুণ। তাহলে এই যে 60 বছর তাদের দুজনের একত্রে আমাদের বলা হয়েছে, এই 60 বছরকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, অর্থাৎ 4 ভাগ করি, 4 ভাগের যে 1 ভাগ আমরা পাবো, সেই 1 ভাগ হচ্ছে কার বয়স? সেই 1 ভাগ কিন্তু পুত্রের বয়স, এবং বাকি যে 3 ভাগ থাকবে 4 ভাগের মধ্যে, সেই 3 ভাগ হচ্ছে কার বয়স? মায়ের বয়স। খুবই সহজ একটি হিসেব কিন্তু, তাই না? তাহলে আমরা এবারে কীভাবে পুত্রের বয়সটিকে বের করব? আমরা লিখতে পারি সুতরাং পুত্রের বয়স আমরা কিভাবে বের করব? যেহেতু মা এবং পুত্র দুজনের বয়স একসাথে হচ্ছে 60 বছর, এজন্য এই 60কে আমরা ভাগ করব কত দ্বারা? 4 দ্বারা ভাগ করব। 60কে আমরা ভাগ করব 4 দ্বারা, ঠিক আছে? এত বছর,
আমরা 4 দ্বারা কিন্তু ভাগ করব। যখন এই 4 দ্বারা আমরা ভাগ করব, আবারও বোঝার চেষ্টা করব, এই 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে কার বয়স, 1 ভাগ হচ্ছে পুত্রের বয়স, এবং বাকি যে 3 ভাগ থাকবে সেই 3 ভাগ হচ্ছে মায়ের বয়স, তাই না? কারণ আমাদের বলা হয়েছে পুত্রের বয়সের চেয়ে মায়ের বয়স কিন্তু 3 গুণ বেশি। তাহলে 1 ভাগ কত হয়, 60-এর 4 ভাগের 1 ভাগ কত হয় সেটা যদি আমরা বের করি, দেখো আমরা 60কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যায়, আমরা একটু পাশে যদি ভাগ করে দেখি। আমরা শুরুতে 4কে 4 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি, দেখো এখানে যেহেতু শুরুতে রয়েছে 6, 6কে কয়বার ভাগ যায় আমরা জানি, 4 দ্বারা 6কে কিন্তু একবার ভাগ যায়, কারণ 4 একে 4। আবার 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হয়ে যায় 4 দুগুণ 8, অর্থাৎ 6-এর চেয়ে কিন্তু বেশি হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে এই 6-এর চেয়ে, মানে এখানে মাঝখানে যে সংখ্যাটি থাকবে এর চেয়ে কিন্তু বেশি হওয়া যাবে না, তাই না? যার কারণে আমরা কিন্তু 4 দ্বারা একবার ভাগ করেছি, 4 একে 4। এখন যদি 6 থেকে 4কে বিয়োগ করে দিই, আমরা জানি 6 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 2, এবং এই পাশে যেহেতু একটি শূন্য রয়েছে, শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। যখন নিচে নামিয়ে নিয়ে আসলাম তখন এখানে হয়ে গেল কত, মোট 2 এবং 0 মিলে হয়ে গেল 20। এবারে দেখো তো 4 দ্বারা 20কে আমরা কয়বার ভাগ করতে পারি, আমরা জানি 4-এর সাথে 5 গুণ করলে, অর্থাৎ 4 5 20। এখানে কিন্তু 20-এর সাথে 20 মিলে যাচ্ছে, যখন 20 থেকে 20 আমরা বিয়োগ করব আমাদের কিন্তু উত্তর হয়, এখানে কিন্তু ভাগ শেষ হয় 0। তাহলে আমরা এই যে উত্তরটি পাচ্ছি, অর্থাৎ ভাগফল পাচ্ছি, এটি হচ্ছে কত, 15। তাহলে এই 15 দ্বারা আমরা কি বুঝতে পারছি, এই 15 হচ্ছে 60-এর 4 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 15 বছর। তাহলে এই 15 এটি হচ্ছে কি, এটি হচ্ছে পুত্রের বয়স, যেহেতু 60-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15 বছর, তার মানে এই 15 বছর হচ্ছে কার বয়স, 15 বছর হচ্ছে পুত্রের বয়স। এবং মায়ের বয়স কত বছর, মায়ের বয়স হচ্ছে এই 15 বছরের 3 গুণ, যেহেতু আমাদের বলা হয়েছে পুত্রের বয়স হচ্ছে মায়ের বয়স আরও 3 গুণ বেশি। তাহলে পুত্রের বয়স যেহেতু 15 বছর আমরা পেয়েছি, তাহলে আমরা এবারে মায়ের বয়স কীভাবে বের করব, এই 15 বছরের সাথে আমরা 3কে গুণ করব, অর্থাৎ 3 গুণ করব, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে মায়ের বয়স কত বছর। তাহলে আমরা লিখবো এখানে, সুতরাং মায়ের বয়স, সুতরাং মায়ের বয়স, এবার আমরা কি করব, এই পুত্রের বয়সের সাথে, অর্থাৎ এই 15 বছরের সাথে আমরা গুণ করে দেব 3 বছরকে, তাই না? আমরা শেষে লিখে দেবো বছর। এবং 15-র সাথে যখন আমরা 3কে গুণ করবো তখন কত হয়, দেখো 3 দ্বারা 5কে গুণ করলে হয় 3 5 15, 15 5কে লিখলাম আমরা এখানে, হাতে থেকে আমাদের 1। এবারে আবারও দেখো 3কে 5 দ্বারা গুণ করলে হয় 3 5 15, 15 5কে আমরা লিখেছি এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 3-এর সাথে 1কে গুণ করলে হয় 3 একে 3, এবং এই 3-এর সাথে যদি হাতের এই 1কে আমরা যোগ করে দিই, 3 একে 3, এবং 3-এর সাথে 1 মিলে হয়ে গেল হচ্ছে 4। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি হচ্ছে কত বছর, 45 বছর, তাই না? অর্থাৎ ছেলের যে বয়স আমরা পেয়েছি, পুত্রের বয়স পেয়েছি হচ্ছে আমরা 15 বছর, এই 15 বছরের সাথে আমরা 3 গুণ করেছি, যখন 3কে আমরা গুণ করলাম তখন আমরা পেয়েছি 45 বছর, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে পুত্রের বয়সও বের করে ফেলেছি এবং মায়ের বয়সও বের করে ফেলেছি। এখন এই পুত্র এবং মা এই দুজনের বয়সকে যদি তোমরা যোগ করো তাহলে দেখবে যে 60 বছরই হয়ে যায়, ঠিক আছে? আমরা কিন্তু খুব সহজেই পুত্র এবং মা দুজনের বয়সই খুব সহজে আমরা বের করে ফেলেছি। তাহলে আমরা উত্তর দিয়ে কী লিখবো, আমরা উত্তর দিয়ে লিখবো পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স 45 বছর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 11 নম্বরে বলা হয়েছে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজ্য কত? দেখো এখানে কিন্তু আমাদের ভাজক দেওয়া রয়েছে, ভাগফল দেওয়া রয়েছে এবং ভাগশেষও কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু ভাগশেষটা একটু অন্যভাবে আমাদের এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে ভাগশেষ হলো ভাজকের 1/3। 1/3 মানে হচ্ছে কি, 3 ভাগের 1 ভাগ, ভাজকের 3 ভাগের 1 ভাগ। ভাজক যেহেতু এখানে 78 দেওয়া রয়েছে, তাহলে এই 78-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে ভাগশেষ। তাহলে আমাদের কিন্তু এখানে ভাজক দেওয়া রয়েছে, ভাগফল দেওয়া রয়েছে এবং ভাগ শেষও কিন্তু দেওয়া রয়েছে। আমাদের বের করতে বলা হয়েছে কি, ভাজ্য। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত অঙ্কে আমাদেরকে ভাজ্য বের করতে বলা হবে, অথবা ভাগফল বের করতে বলা হবে, অথবা ভাজক বের করতে বলা হবে, সেই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সূত্র ব্যবহার করতে হবে বা কিছু সূত্র মনে আমাদের রাখতে হবে, ঠিক আছে? এবং এই সূত্রটা কিন্তু আমরা নিজেরাও তৈরি করতে পারি। যেমন দেখো, এটিকে যদি আরও সুন্দরভাবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, আমরা জানি যে একটি ভাগ অঙ্কে কিন্তু 4টি অংশ থাকে। যেমন ধরো আমরা যদি 5 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি, দেখো
5 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি তাহলে আমরা কীভাবে করে ভাগ করতে পারি? আমরা দেখব যে 5-এর সাথে কতকে গুণ করলে 12-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না? আমরা জানি 5 একে 5, 5 দুগুণ 10, তে 5 15, অর্থাৎ 5-এর সাথে যদি আমরা 3কে গুণ করি তাহলে হয়ে যায় তে 5 15, অর্থাৎ 12-র চেয়ে কিন্তু বড় হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? 5-এর সাথে 2কে গুণ করতে পারি, তাই না? 5 দুগুণ হয়ে যায় 10। আচ্ছা, এখন যেহেতু আমরা এখানে 10 পেলাম, এখন আমরা কী করবো? এই উপরের 12 থেকে 10কে বিয়োগ করে দিব। আমরা যদি বিয়োগ করি, দেখো 2 থেকে 0কে বিয়োগ করলে হয়ে যায় 2, এবং 1 থেকে 1কে বিয়োগ করলে হয়ে যায় 0। কিন্তু আমরা জানি শুরুতে যে 0 থাকে সেটির কোনো মূল্য থাকে না, যার কারণে কিন্তু এখানে আমরা শুধুমাত্র 2কেই লিখে দেব। এবারে দেখো এই যে 5 দ্বারা আমরা 12কে ভাগ করেছি, 12কে ভাগ করার পরে আমরা এখানে কিন্তু শেষে পেয়েছি 2। এই 2কে কিন্তু আর ভাগ করা যাবে না, কারণ এই 2 হচ্ছে 5-এর চেয়ে ছোট, তাই না? আমরা জানি যে এই মাঝের সংখ্যাটি যদি ওর চেয়ে বড় হয় তখন কিন্তু আমরা ওকে ভাগ করতে পারি, কিন্তু যদি ছোট হয় তখন কিন্তু আর ভাগ করা যায় না। এখন এখানে দেখো এই ভাগ অঙ্কটি কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমরা মোট কতটি অংশ পেয়েছি? 4টি অংশ পেয়েছি। এক হচ্ছে এই যে দেখো এই যে 5, মানে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছি এই একটি সংখ্যা, এবং যে সংখ্যাকে আমরা ভাগ করেছি এখানে কিন্তু আমরা 12কে ভাগ করেছি, তাহলে এটি একটি সংখ্যা, এটি একটি অংশ, এবং ভাগ করার পর আমরা যে উত্তরটি পেয়েছি এটি একটি অংশ, এবং ভাগ করার শেষে যে অংশটি অবশিষ্ট থেকে যায় সেটি কিন্তু আরেকটি অংশ। তাহলে এখানে মোট কতটি অংশ পেয়েছি? 1টি 2টি 3টি 4টি। এখন এই 4টি অংশের কিন্তু 4টি নাম রয়েছে, এটি কিন্তু আমরা জানি সকলে, তাই না? আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় হচ্ছে ভাজক। তাকে কি বলা হয়? ভাজক। অর্থাৎ যে ভাগ করে, এই 5 কিন্তু ভাগ করেছে, কাকে ভাগ করেছে? 12কে ভাগ করেছে। তাহলে যে ভাগ করে, মানে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে আমরা বলি ভাজক। এবারে এই যে 12 রয়েছে, 12 সে কিন্তু নিজে ভাগ হয়ে গেছে, তাই না? এই 12টা কিন্তু নিজে ভাগ হয়ে গেছে, অর্থাৎ যে ভাগ হয়ে যায়, অর্থাৎ যে সংখ্যাটি নিজে ভাগ হয়ে যায় তাকে বলা হয় ভাজ্য। তাকে বলা হয় ভাজ্য। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? যে সংখ্যাটি নিজে ভাগ হয়ে যায় তাকে বলা হয় হচ্ছে ভাজ্য, এবং ভাগ করার পর আমরা যে সংখ্যাটি পাই, অর্থাৎ যে উত্তরটি পাই, এটিকে বলা হয় হচ্ছে ভাগফল। এটিকে বলা হয় ভাগফল। অর্থাৎ আমরা ভাগ করার পরে যে ফলাফলটি পাই সেটিকে বলা হয় ভাগফল। এবং ভাগ করার শেষে একদম নিচে গিয়ে যে সংখ্যাটি অবশিষ্ট থেকে যায়, মানে বাড়তি থেকে যায়, যেটিকে আর ভাগ করা যায় না, সেটিকে বলা হয় হচ্ছে ভাগশেষ, তাই না? কারণ ওকে আমরা কিন্তু ভাগ করার শেষে গিয়ে পেয়েছি, যার কারণে ওকে বলা হয় ভাগশেষ। ভাগশেষ। এবারে এই যে 4টি নাম আমরা আজকে জানলাম, হ্যাঁ, এইগুলোর কিন্তু এই 4টি নামকে, অর্থাৎ এই 4টি অংশকে কিন্তু আলাদা আলাদাভাবে আমরা বের করতে পারি। যেমন এই যে ভাজকের কথা বলা হয়েছে, আমরা ধরে নিচ্ছি যে এখানে 5 নেই, ঠিক আছে? এই 5 নেই, কিন্তু আমাদের বলা হয়েছে যে ভাজ্য রয়েছে 12, ভাগফল রয়েছে 2, এবং ভাগশেষ রয়েছে 2। তাহলে ভাজক কত? আমাদের যদি এই ভাজককে বের করতে বলা হয় তখন আমরা কীভাবে করে ভাজককে বের করব? এই ভাজককে বের করার কিন্তু একটি সূত্র রয়েছে। আমরা যদি এই সূত্রটিকে একটু বোঝার চেষ্টা করি, দেখো আমরা ভাজকের সূত্রটি যদি এখানে দেখি, আমরা এখানে লিখলাম ভাজক সমান সমান, এই ভাজকটিকে আমাদের বের করার যে টেকনিকটি সেটি হচ্ছে এইখানে যে ভাজ্যটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভাজ্য রয়েছে 12, এই ভাজ্য থেকে যদি আমরা ভাগশেষকে বিয়োগ করে দিই, ভাজ্য থেকে ভাগশেষকে যদি আমরা বিয়োগ করে দিই এবং বিয়োগ করার পরে আমরা এই যে ভাগফল পাচ্ছি, এই ভাগফল দ্বারা যদি আমরা এটিকে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে ভাজক কত। ঠিক আছে? তাহলে ভাজকের সূত্র হচ্ছে কি, মানে ভাজক বের করার সূত্র হচ্ছে কি, ভাজ্য থেকে আমাদের বিয়োগ করতে হবে ভাগশেষ, মানে ভাজ্য বিয়োগ ভাগশেষ, তারপরে এটিকে আমরা ভাগ করব কত দ্বারা? ভাগফল দ্বারা। তার মানে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগফল, অর্থাৎ ভাজ্য বিয়োগ হচ্ছে ভাগশেষ, তারপরে হচ্ছে কি করব, আমরা এটিকে বিয়োগ করে আমরা এইখানে যে সংখ্যাটি পাবো সেটিকে আমরা ভাগ করব কত, কি দ্বারা? ভাগ করব কিন্তু ভাগফল দ্বারা। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখি তো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করে দেখি তো। এখানে আমরা একটা সমান সমান চিহ্ন দিলাম। এবারে ভাজ্য রয়েছে কত? ভাজ্য কিন্তু এখানে রয়েছে আমাদের 12, আমরা লিখলাম 12। এবারে এখানে একটু বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা দিলাম একটি বিয়োগ চিহ্ন। ভাগশেষ রয়েছে কত? ভাগশেষ রয়েছে 2, আমরা লিখলাম 2। এবারে আমাদের একটি ভাগ চিহ্ন রয়েছে, আমরা দিলাম একটি ভাগ চিহ্ন। এবারে শেষে বলা হয়েছে ভাগফল, তাহলে ভাগফল রয়েছে কত? 2, আমরা এখানে লিখে দিলাম 2। এবারে দেখো যদি 12 থেকে আমরা 2কে বিয়োগ করি তাহলে হয়ে যায় আমাদের 10, এবং এই 10কে যদি আমরা ভাগ করি 2 দ্বারা,
এখানে ভাগ 2 রয়েছে, আমরা ভাগ 2 লিখে দিলাম। এবারে 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা জানি 5 দুগুণ 10, তাই না? অর্থাৎ 10কে 2 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হয় কিন্তু 5। তাহলে এই যে 5 আমরা পাচ্ছি, এটি হচ্ছে কি? এটি হচ্ছে ভাজক। তাহলে দেখো তো ভাজকের ঘরে 5 রয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভাজকের ঘরে 5 রয়েছে। তাহলে ভাজকের এই সূত্রটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। ঠিক আছে? যেমন আমরা যদি বইতে লক্ষ্য করে আমরা কিন্তু দেখব যে এই অধ্যায়ে এরকম কিছু অঙ্ক আমাদের দেয়া রয়েছে। এরপরে যদি আমরা ভাজ্য কিভাবে করে বের করতে হয় এটিকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি বা শেখার চেষ্টা করি, দেখো আমরা ভাজ্য যদি এবারে বের করে আমরা শুরুতে লিখব হচ্ছে ভাজ্য সমান সমান ভাজ্য বের করার সূত্র হচ্ছে এই যে ভাজক রয়েছে, ভাজকের সাথে আমরা ভাগফলকে গুণ করে দিব। ঠিক আছে? এটির সাথে এটিকে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় কত? দেখো 5 দুগুণ 10, এবং এই 10-এর সাথে আমরা ভাগশেষকে যোগ করে দিব। 10 এবং এই যে ভাগশেষ 2 রয়েছে, এই 2 মিলে হয়ে যায় 12, তাই না? দেখো আমাদের ভাজ্য কিন্তু 12 রয়েছে। তাহলে আমরা এখানে কি সূত্রটি পেয়েছি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? তাহলে আমরা এখানে লিখব ভাজ্য সমান সমান ভাজক। খুবই সহজ কিন্তু, দেখো তোমরা যদি এটিকে একটু বোঝার চেষ্টা করো খুবই সহজ কিন্তু। ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল, এরপরে যোগ করে দেবো এর সাথে ভাগশেষকে, ভাগশেষ। আচ্ছা, এবারে দেখো তো আমরা এবারে ভাজ্যটাকে পাই কিনা। এখানে যে ভাজ্য 12 রয়েছে আমরা 12কে পাই কিনা। ভাজক রয়েছে কত? ভাজক রয়েছে 5, আমরা ভাজকের ঘরে লিখলাম 5। এরপরে একটু গুণ রয়েছে, আমরা দিলাম গুণ। এরপরে রয়েছে ভাগফল, ভাগফল রয়েছে কত? 2 রয়েছে, আমরা লিখে দিলাম 2। এবারে একটু যোগ চিহ্ন রয়েছে, আমরা যোগ চিহ্ন দিলাম। এবারে ভাগশেষ কত রয়েছে? 2, আমরা এখানে লিখে দিলাম 2। এবারে দেখো তো আমরা এখানে মোট কত পাই? 5-এর সাথে 2কে গুণ করলে হয় 5 দুগুণ 10, 10-এর সাথে যোগ করতে বলা হয়েছে 2কে, তাহলে 10 এবং 2কে যোগ করলে হয়ে যায় 12। আমরা এখানে কিন্তু ভাজ্য বের করেছি 12, আমাদের ভাজ্য 12 রয়েছে। হ্যাঁ, দেখো আমাদের কিন্তু ভাজ্য 12 রয়েছে। এটি কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটি বিষয় কিন্তু, তাই না? তাহলে আমরা ভাজ্যের যে সূত্রটি পেয়েছি এটি হচ্ছে কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটি হচ্ছে ভাজ্যের সূত্র। মানে আমাদের যখন ভাজ্যকে বের করতে বলা হবে, আমাদের ভাজক দেওয়া থাকবে, ভাগফল দেওয়া থাকবে, ভাগশেষ দেওয়া থাকবে, এবং যখন আমাদেরকে বলা হবে যে ভাজ্য কত, তখন কিন্তু আমরা এই সূত্রটিকে ব্যবহার করে ভাজ্যকে খুব সহজেই বের করতে পারি। এরপরে দেখো আমরা যদি একই রকমভাবে ভাগফলটাকে বের করতে চাই তাহলে ভাগফলটাকে আমরা কীভাবে করে বের করব? এখানে ভাগফল যেহেতু 2 রয়েছে, তাহলে এই 2কে আমরা কীভাবে করে বের করব? আমরা যে কাজটি করবো, এখানে যে ভাজ্য রয়েছে, ভাজ্য থেকে আমরা শুরুতে ভাগশেষ যে সংখ্যাটি থাকবে এটিকে কিন্তু আমরা আগে শুরুতে বিয়োগ করে দেব। বিয়োগ করার পরে আমরা ভাজকের ঘরে যে সংখ্যাটি থাকবে ভাজক দ্বারা এটিকে ভাগ করব। অর্থাৎ যেহেতু শুরুতে ভাজ্য রয়েছে 12, তাহলে এই 12 থেকে আমরা কি করব? 12 থেকে আমরা বিয়োগ করে দিব হচ্ছে ভাগশেষ যে 2 রয়েছে, তাই না? অর্থাৎ ভাজ্য থেকে আমরা ভাগশেষকে বিয়োগ করে দেব। তাহলে ভাগশেষ রয়েছে কত? 2, আমরা এখানে বিয়োগ করে দেব 2, এবং এরপরে এটিকে বিয়োগ করার পরে যে সংখ্যাটি আমরা পাবো এটিকে আমরা ভাগ করব কত দ্বারা? ভাগ করব হচ্ছে ভাজক দ্বারা। ভাজক রয়েছে কত? 5, আমরা এখানে লিখে দেব 5। এবারে দেখো আমরা যদি এটিকে একটু সমাধান করি, 12 থেকে 2কে বিয়োগ করে থাকে হচ্ছে 10। এবারে যদি আমরা এই ভাগ 5কে আমরা একই রকমভাবে লিখে দিই, আমরা লিখে দিলাম ভাগ 5। এখন দেখো 10কে যদি 5 দ্বারা ভাগ করি আমরা জানি 5 দুগুণ 10, অর্থাৎ উত্তর হয় 2। তার মানে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি যে আমাদের ভাগফল 2। এখানেও আমরা 2 পাচ্ছি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে, তাই না? তাহলে আমরা ভাগফল বের করার কি সূত্রটি আমরা আবিষ্কার করলাম? আমরা ভাগফলের সূত্রটি পেয়েছি হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ, তারপর হচ্ছে ভাগ 5। আমরা কিন্তু এখানে এই ব্র্যাকেটটি ব্যবহার করব, ঠিক আছে? কারণ আগে কিন্তু আমাদের ভাজ্য থেকে ভাগশেষটাকে আমাদের বিয়োগ করতে হবে। যদি আমরা এই ব্র্যাকেটটা না দিই তাহলে কিন্তু আগে আমাদের ভাগের কাজটিকে করতে হয় হিসেবে, তাই না? কিন্তু আমরা জানি যে যখন আমরা কোথাও বন্ধনী ব্যবহার করি তখন কিন্তু বন্ধনীর কাজটা আমাদের হিসেব অনুযায়ী আগে করতে হয়, যার কারণে কিন্তু আমরা এখানে বন্ধনীটাকে ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা একটু প্রশ্নের কাছে চলে যাই, দেখো তোমাদের কিন্তু এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু এগুলোকে নোট করে রেখে দিতে পারো। এবারে যদি আমরা প্রশ্ন লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 11 নম্বর আমরা দেখতে পাচ্ছি ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাজ্য কত? আমাদের কিন্তু এখানে ভাজ্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা ভাজ্যর যে সূত্রটি একটু আগে বের করেছি, মানে শিখেছি, সেটিকে কিন্তু আমাদের ব্যবহার করে ভাজ্যটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখব প্রথমে হচ্ছে কি? ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। এই যে ভাগশেষ আমাদের দেওয়া রয়েছে ভাজকের 1/3,
তার মানে কিন্তু এই 1/3 আগে আমাদের বের করে নিতে হবে, তাই না? ভাজকের 1/3 বলা হয়েছে, তাহলে ভাজক রয়েছে 78, এই 78-এর 3 ভাগের 1 ভাগকে বলা হয় 1/3। অর্থাৎ এই 78-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 ভাগের 1 ভাগ যা হবে সেটি হচ্ছে কি আমাদের ভাগশেষ। তাহলে আমরা 11 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 11 নাম্বার দিয়ে লিখব, দেওয়া আছে আমাদের, যেহেতু বইতে এটি দেওয়াই রয়েছে আমরা এই জন্য লিখব দেওয়া আছে আমাদের। কি দেওয়া আছে? আমাদের দেওয়া রয়েছে ভাজক, দেওয়া আছে হচ্ছে ভাজক। ভাজক সমান কত রয়েছে? 78। আমরা লিখে দেব 78, যা দেওয়া রয়েছে আমরা কিন্তু সেটিকে এখানে লিখে দেব। ভাজক সমান 78, ভাগফল 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 সমান দেওয়া রয়েছে 25, এবং ভাগশেষ দেওয়া রয়েছে, ভাগশেষ আমাদের দেওয়া রয়েছে কি? ভাগশেষ দেওয়া রয়েছে হচ্ছে ভাজকের 1/3 বলা হয়েছে, তাই না? ভাগফল সমান ভাজকের 1/3, তাই না? আমরা এখানে বইতে যা দেওয়া রয়েছে আমরা কিন্তু ঠিক এটিকে লিখে দিলাম। এখন ভাজকের যে 1/3 এটিকে কিন্তু আগে আমাদের বের করতে হবে। আমাদের কিন্তু এইভাবে করে রেখে দিলে হবে না, তাই না? আমাদের একটা সংখ্যা বের করতে হবে। তাহলে ভাজকের 1/3 কত হয়? ভাজক রয়েছে 78, তাহলে এই 78-কে আমরা কি করব? 78-কে আমরা ভাগ করব কত দ্বারা? 1/3। 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তার মানে 78-কে যদি আমরা 3 ভাগ করি, 78-কে যদি 3 দ্বারা আমরা ভাগ করি, তাহলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে ভাগশেষ। তাহলে 78-কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখো তো? আমরা আলাদা জায়গাতে যদি একটু ভাগ করে দেখি, আমরা 3 দ্বারা শুরুতে যদি 7-কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 দুগুণ 6, তাই না? তাহলে 7 থেকে 6-কে বিয়োগ করে থাকে হচ্ছে 1। এবারে পাশে যেহেতু 8 রয়েছে, 8-কে যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে 1 এবং 8 মিলে হয়ে যায় 18। 3 দ্বারা 18-কে কয়বার ভাগ যায়? আমরা জানি 3, 6, 18, তাই না? 6 বার যায়। তাহলে দেখো 18 থেকে 18-কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, আমাদের কিন্তু ভাগ মিলে যাচ্ছে। আমরা এখানে উত্তর পাচ্ছি হচ্ছে 26। তাহলে এই যে 26 আমরা পাচ্ছি, আমরা এখানে সমান দিয়ে লিখে দিব 26। এই 26 দ্বারা আমরা কি বুঝতে পারছি? ভাগশেষ হচ্ছে 26। দেখো এখানে কিন্তু আমরা 3টি জিনিসই পেয়ে যাচ্ছি, ভাজক রয়েছে 78, ভাগফল 25 এবং ভাগশেষ 26। এখন কিন্তু আমরা ভাজ্য কত সেটিকে বের করতে পারবো। আমরা কি জানি? এখন লিখবো হচ্ছে আমরা জানি, আমরা কিন্তু ভাজ্যের সূত্রটি জানি, তাই না? আমরা সেটিকে এখানে লিখে দেব। আমরা জানি ভাজ্য সমান আমরা ভাজ্যের কি সূত্রটি শিখেছিলাম? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ হচ্ছে ভাগফল, ভাজক গুণ ভাগফল, এবং এর সাথে কি? যোগ ভাগশেষ, আমরা কিন্তু এই সূত্রটি শিখেছি, তাই না? আমরা জানি ভাজ্যের সূত্রটি হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন দেখো আমরা এই সমানের নিচে যদি একটু সমান দিই, আমাদের ভাজক দেওয়া রয়েছে কত? ভাজক দেওয়া রয়েছে 78। দেখো খুব সহজ কিন্তু এই অঙ্কগুলো। ভাজক দেওয়া রয়েছে 78, আমরা লিখলাম 78, এরপর একটু গুণ রয়েছে আমরা গুণ দিলাম। ভাগফল এখানে বলা হয়েছে, ভাগফল রয়েছে কত? ভাগফল রয়েছে 25, তাহলে আমরা এখানে লিখে দিলাম 25। এবার একটু যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা লিখে দিলাম একটু যোগ। এবারে শেষে আমাদের বলা হয়েছে ভাগশেষ, আমরা কত পেয়েছি? 26, আমরা এখানে লিখে দিব 26। এখন দেখো যদি আমরা এতটুকুর কাজকে করি, এখানে আমাদের গুণ রয়েছে এবং যোগ রয়েছে, আমরা কি করব? গুণের কাজটুকুকে কিন্তু আগে করে নিব, তাই না? তাহলে 78 এবং 25-কে যদি আমরা গুণ করি, দেখো আমরা যদি 78 এবং 25-কে গুণ করি, 78 এবং 25-কে যদি আমরা গুণ করি, আমরা 5 দ্বারা প্রথমে যদি 8-কে গুণ করি তাহলে হয় হচ্ছে 5 × 8 = 40, 40-এর শূন্যকে লিখলাম এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 4। এবারে 5 দ্বারা 7-কে গুণ করলে হয় 5 × 7 = 35, 35 এবং 4 মিলে হয়ে যায় 39, আমরা লিখে দিলাম 39। এবার নিচে একটি শূন্য দিলাম, নিচে লাইনে আমরা জানি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবার যদি আমরা 2 দ্বারা এই উপরের দুটি অঙ্ককে গুণ করি, 2 দ্বারা 8-কে গুণ করলে হয় 8 × 2 = 16, 16-এর 6-কে লিখলাম এখানে, হাতে থাকে এবার আমাদের 1। এবারে দেখো 2 দ্বারা 7-কে গুণ করলে হয় 7 × 2 = 14, 14 এবং হাতের 1 মিলে হয়ে যায় 15। এখন দেখো এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, 0 এবং 0 মিলে হয় 0, 9 এবং 6 মিলে হয় 15, 15-এর 5-কে লিখবো এইখানে, হাতে থাকে আমাদের 1, 3 এবং 5 মিলে হয়ে যায় 8, 8 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 9, আমরা লিখে দিলাম 9। এখন কিন্তু হাতে আর আমাদের কিছুই নেই, এখানে রয়েছে শুধুমাত্র 1, 1-এর 1 কিন্তু এখানে নেমে যাবে। আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত? 1950। তাহলে এই যে 1950 আমরা পাচ্ছি, এই 1950 হচ্ছে কি আমাদের উত্তর, 1950
50, তার মানে এটি হচ্ছে কি, এটি আমাদের উত্তর, মানে ভাজ্য। আমরা বের করেছি কি ভাজ্য, তাহলে ভাজ্য হচ্ছে 1950। আমাদের কিন্তু প্রশ্নে ভাজ্যটাকে বের করতে বলা হয়েছে, তাহলে আমরা উত্তর দিয়ে লিখব ভাজ্য 1950। আশা করি তোমরা সকলেই, ও সরি, আমাদের কিন্তু এখানে উত্তর হয়নি, তাই না? আমাদের এখানে আরও একটু কাজ বাকি রয়েছে। এই দেখো, এতটুকুকে গুণ করে আমরা 1950 পেয়েছি, এরপরে কিন্তু আমাদের রয়েছে যোগ 26। তাহলে এই 1950-এর সাথে কিন্তু আমাদের 26কে যোগ করে দিতে হবে। আমরা লিখে দিলাম যোগ 26। এবারে যদি আমরা এই দুটিকে যোগ করি, দেখো এখানে শেষে রয়েছে 0, এখানে শেষে রয়েছে 6, 0 এবং 6কে যোগ করলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। 5 এবং 2কে যোগ করলে হয়ে যায় 7, আমরা লিখে দিলাম 7। এখানে রয়েছে 9, এখানে কিন্তু আর কিছুই নেই, তার মানে আমরা এখানে কিন্তু একটু 0 ধরে নিতে পারি। 9 এবং 0কে যোগ করলে 9ই থেকে যায়, আমরা লিখে দিলাম 9। 1 এবং 0কে যোগ করলে 1ই থেকে যায়, আমরা লিখে দিলাম 1। অর্থাৎ আমরা এখানে এখন যেটি পাচ্ছি 1976, এটি হচ্ছে আমাদের উত্তর, এটি হচ্ছে ভাজ্য, তাই না? তাহলে আমরা ভাজ্য যেহেতু পেয়ে গেছি, আমরা উত্তর দিয়ে লিখব ভাজ্য সমান সমান 1976। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা 12 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, দেখো 12 নম্বরে বলা হয়েছে ভাজ্য 8903, ভাজক 87 এবং ভাগশেষ 29, ভাগফল কত? দেখো আমাদের ভাজ্য দেওয়া রয়েছে, ভাজক দেওয়া রয়েছে, ভাগশেষ দেওয়া রয়েছে, আমাদের বের করতে বলা হয়েছে ভাগফল কত। আমরা একটু আগে কিন্তু শিখেছি যে ভাগফলের সূত্রটি কি, তাই না? আমরা জানি ভাগফল মানে, ভাগফলের সূত্র হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, তাই না? তাহলে আমরা কিন্তু এই সূত্রটিকে ব্যবহার করে এখানের অঙ্কটিকে আমরা সমাধান করব। তাহলে আমরা 12 নম্বর দিয়ে কী লিখতে পারি? আমরা 12 নম্বর দিয়ে লিখব ঠিক আগের অঙ্কটির মতোই লিখব, যে দেওয়া আছে, যা কিছু দেওয়া আছে আমরা কিন্তু সেটিকে ঠিক একই রকমভাবে লিখে দেব। দেওয়া আছে, আমাদের দেওয়া রয়েছে কি, আমাদের দেওয়া রয়েছে হচ্ছে ভাজ্য, ভাজ্য ভাজ্য সমান সমান দেওয়া রয়েছে হচ্ছে 8903, তাই না? আমরা লিখলাম ভাজ্য 8903। তারপরে রয়েছে ভাজক, আমাদের ভাজক রয়েছে কত? আমরা দেখতে পাচ্ছি ভাজক আমাদের দেওয়া রয়েছে 87, আমরা লিখে দিলাম 87। এবং আমাদের ভাগশেষ রয়েছে কত? আমরা লিখব এবং ভাগশেষ, আমরা দেখতে পাচ্ছি ভাগশেষ আমাদের কত দেওয়া রয়েছে? আমরা লিখব ভাগশেষ সমান সমান 29, আমাদের 29 দেওয়া রয়েছে, আমরা লিখে দিলাম 29। এবারে দেখো আমাদের ভাজ্য দেওয়া রয়েছে, ভাগফল, ভাজক দেওয়া রয়েছে, ভাগশেষ দেওয়া রয়েছে, কিন্তু এবার আমাদের বের করতে হবে কি ভাগফল। তাহলে আমরা কিন্তু ভাগফলের সূত্রটি জানি, আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে ভাগফল সমান, আমরা লিখব প্রথমে আমরা জানি, আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি ভাগফল, আমরা জানি হচ্ছে ভাগফল সমান সমান, ভাগফল সমান সমান হচ্ছে ভাজ্য, ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ। অর্থাৎ ভাজ্য থেকে আমাদের শুরুতে ভাগশেষকে বিয়োগ করতে হবে, তাই না? যেহেতু এই বিয়োগের কাজটা আমাদের আগে করতে হবে, যার কারণে কিন্তু আমরা এখানে একটি বন্ধনী দিব, তাই না? আমি তোমাদেরকে একটু আগে কিন্তু এই বিষয়টি বুঝিয়েছি। তাহলে আমরা লিখলাম ভাজ্য বিয়োগ ভাগশেষ, এরপরে ভাগ ভাজক, ভাগ ভাজক, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তোমরা যদি এই সূত্রগুলোকে মনে রাখতে না পারো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে না। আর যদি এগুলো তোমাদের মুখস্থ থাকে বা মনে থাকে, তাহলে কিন্তু খুবই সহজে তোমরা এই সূত্র ব্যবহার করে যে কোনো অঙ্ককে সমাধান করতে পারবে। এবারে দেখো আমরা এই সমান সমানের নিচে একটি সমান সমান চিহ্ন দিলাম। এখন আমাদের সূত্রে প্রথমে কি বলা হয়েছে? ভাজ্য, তাই না? এর আগে কিন্তু শুরুতে একটি আমাদের বন্ধনী দেওয়া রয়েছে, আমরা বন্ধনী দিয়ে শুরু করলাম। এবার আমাদের প্রথমে বলা হয়েছে ভাজ্য, তাহলে ভাজ্য কত দেওয়া রয়েছে? 8903, আমরা এখানে লিখে দেবো 8903। এরপরে একটি বিয়োগ রয়েছে, আমরা কিন্তু বিয়োগ দিয়ে দেবো। ঠিক এই যে সূত্রটি, এই সূত্রটিকে অনুসরণ করে কিন্তু আমরা এখানে সংখ্যাগুলো বসিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো এখানে বলা হয়েছে ভাগশেষ, আমাদের ভাগশেষ রয়েছে কত? 29, আমরা এখানে লিখে দেবো 29। এখানে বন্ধনী শেষ হয়েছে, আমরাও বন্ধনী শেষ করে দিলাম। এখানে রয়েছে ভাগ, আমরা দিলাম ভাগ। তারপর শেষে বলা হয়েছে ভাজক, তাহলে ভাজক রয়েছে কত? ভাজক রয়েছে 87, আমরা এখানে লিখে দেব 87। এবারে দেখো যদি আমরা এতটুকুর কাজকে করি, আমরা যেহেতু দেখতে পাচ্ছি শুরুতে একটি প্রথম বন্ধনী রয়েছে, তাহলে বন্ধনীর কাজটুকুকে কিন্তু আমাদের আগে করতে হবে।
আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে 8,903 থেকে বিয়োগ করতে বলা হয়েছে 29কে। তাহলে যদি আমরা বিয়োগের কাজটুকুকে করি, দেখো এখানে শেষে রয়েছে 3, এখানে রয়েছে 9। আমরা 3 থেকে 9কে বিয়োগ করতে পারবো না, কারণ 3 ছোট। এটিকে আমরা বড় বানাতে পারি কিভাবে? পাশের ঘর থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসতে পারি। কিন্তু যখন পাশের ঘরে গেলাম, পাশের ঘরে গিয়ে দেখি কি যে ওর নিজেই রয়েছে 0, তার মানে ওর দেওয়ার মতো কিন্তু কিছুই নেই, যার কারণে আমরা তার পাশের ঘরে চলে গেলাম। এখানে গিয়ে দেখলাম ওর কাছে রয়েছে 9, এই 9 থেকে 1কে ধার করে এই 0-এর কাছে নিয়ে আসলাম। যখন 0-এর কাছে আমরা 1কে নিয়ে আসলাম, দেখো ও আগে ছিল 0, যখন এই 9-এর কাছ থেকে 1 নিয়ে আসলাম তখন 1 পেয়ে ও হয়ে গেল 10, এবং এই 9 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 8, তাই না? এই 8কে কিন্তু আমরা মনে মনে ধরবো, ঠিক আছে? আমরা এখানে কিন্তু লিখবো না, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দিচ্ছি। এবারে এই 0 কিন্তু এখন 1 পেয়ে হয়ে গেল 10। এখন এই 10 থেকে কিন্তু ও 1 এই 3-এর কাছে দিতে পারবে। তাহলে এই 10 থেকে যদি 3-এর কাছে 1 দিয়ে দেয়, আগে ছিল ও 3, যখন এই 10-এর কাছ থেকে 1 পেলো, 1 পেয়ে ও হয়ে গেল এখন 13। এবং এই যে 10 ছিল একটু আগে, এই 10 থেকে যেহেতু 1 দিয়ে দিয়েছে, যার কারণে 10 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 9। আচ্ছা, এবং এই 3 হয়ে গেল কত? 1 পেয়ে হয়ে গেল 13। এখন কিন্তু 9-এর চেয়ে বড় হয়েছে, তার মানে 13 থেকে কিন্তু এখন আমরা 9কে বিয়োগ করতে পারবো। তাহলে আমরা 13 থেকে যদি 9কে বিয়োগ করি, আমরা জানি যে 13 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 4, আমরা এখানে লিখে দেবো 4। এবার দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 0, কিন্তু এখন এখানে কিন্তু আর 0 নেই, কারণ কি এখানে কিন্তু এখন রয়েছে 9, তাই না? এই 9কে কিন্তু আমরা মনে মনে ধরে নেব। আচ্ছা, এই 9 থেকে এখন আমরা এই 2কে বিয়োগ করব। 9 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 7, আমরা এখানে লিখে দিলাম 7। এবারে এখানে কিন্তু আগে ছিল 9, কিন্তু এখন রয়েছে 8। তাহলে এই 8 থেকে আমরা কিন্তু এখানে দেখো এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, তার জন্য কিন্তু আমরা এখানে একটি 0 ধরে নিতে পারি। তাহলে 8 থেকে যদি 0 চলে যায়, তাহলে 8ই থেকে যায়, আমরা লিখে দেব 8। এই 8 থেকে যদি এখানে 0, এখানে যেহেতু আর কিছু নেই, তার মানে এখানেও আমরা আবার 0 ধরে নিতে পারি। 8 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 8ই থেকে যায়, আমরা লিখে দিলাম 8। তাহলে এখানে আমরা পাচ্ছি 8,874। দেখো এতটুকুর কাজ করে যেহেতু আমরা একটি মাত্র সংখ্যা পেয়েছি, যার কারণে এখন আর এই বন্ধনী আমাদের দরকার নেই। এরপরে বাকি রইল কি? যা বাকি রইল আমরা সেটিকে পাশে লিখে দেবো, ভাগ 87। আমরা এখানে লিখে দিলাম ভাগ 87, এতটুকুকে কিন্তু আমরা লিখে দিলাম। এবারে দেখো যদি 8,874কে যদি আমরা 87 দ্বারা ভাগ করি, আমরা একটু আলাদা জায়গাতে যদি ভাগ করে এটিকে এর উত্তরটিকে যদি বের করার চেষ্টা করি, দেখো আমরা 87 দ্বারা ভাগ করব কাকে? 8,874কে। দেখো যদি ভাগ করি, দেখো এখানে রয়েছে 87, তাহলে 87-এর মধ্যে কতটি অঙ্ক রয়েছে? 2টি অঙ্ক, একটি অঙ্ক 2টি অঙ্ক। তাহলে আমরা যদি প্রথম 2টি অঙ্ককে ভাগ করি, প্রথম 2টি অঙ্ক মিলে হয়ে যায় 88, তাই না? তাহলে এই 87 দ্বারা যদি আমরা 88কে ভাগ করি, আমরা জানি যে 87-এর সাথে কতকে গুণ করলে আমরা 88-র সবচেয়ে কাছের সংখ্যাটি পাবো? আমরা কিন্তু 1 গুণ করলে 88-র সবচেয়ে কাছের সংখ্যাটি পাবো, কারণ আমরা জানি 87 1-এ 87। আচ্ছা, এবারে দেখো এই 88 থেকে যদি 87কে বিয়োগ করে দিই, 8 থেকে 7 বিয়োগ করে থাকে 1, 8 থেকে 8 বিয়োগ করলে থাকে 0। আমরা জানি প্রথম শূন্যের কোনো মূল্য থাকে না, যার কারণে এই শূন্যটিকে কিন্তু আমরা লিখব না। এবারে আমরা পাশে দেখতে পাচ্ছি রয়েছে 7, আমরা লিখে দিলাম নিচে 7। এই 7কে কিন্তু আমরা নিচে নামিয়ে আনলাম, কিন্তু যখন নামিয়ে আনলাম তখন দেখলাম 1 এবং 7 মিলে হয়ে গেল মাত্র 17। এটি কিন্তু 87-র চেয়ে অনেক ছোট, কিন্তু আমরা জানি যে ভাগ করতে গেলে কিন্তু এই সংখ্যাটিকে অবশ্যই ওর চেয়ে বড় হতে হয়, তাই না? আর না হলে ভাগ করা যায় না। এখন যেহেতু একটি সংখ্যাকে নামানোর পরে আমরা পাচ্ছি এখানে ছোট সংখ্যা, যার কারণে কিন্তু আমাদের এখানে এই সংখ্যাটিকে এখন বড় বানাতে হবে। এখন আমরা বড় বানাবো কীভাবে? এই পাশে যে 4 রয়েছে, এই 4কেও আমাদের নামিয়ে আনতে হবে। কিন্তু যদি আমরা পরপর 2টি সংখ্যাকে নামাতে চাই, তখন আমাদের কিন্তু একটি শর্ত এখানে মানতে হবে। সেটি হচ্ছে, একটি সংখ্যা নামানোর পরে যখন আমরা দেখব যে এই সংখ্যাটি ছোট হয়ে যাচ্ছে ওর চেয়ে, তখন আমরা কি করব? এইখানে উত্তরের জায়গায় একটি 0 দিয়ে এখন আমরা আরেকটি সংখ্যাকে নিচে নামিয়ে আনতে পারবো। এখানে একটি 0 দিয়ে আমরা 4কে নিচে নামিয়ে আনলাম। এবার দেখো এখানে হয়ে গেল 174। তাহলে এবার আমরা দেখি তো যে 87-এর সাথে কতকে গুণ করলে 174 হয়? আমরা যদি 87-এর সাথে 2 গুণ করি, দেখো আমরা 87-এর সাথে যদি 2কে গুণ করি, আমরা এখানে গুণটা করি, দেখো 87-এর সাথে যদি আমরা 2কে গুণ করি, 7 দুগুণ 14, 14 4, হাতে রইল আমাদের 1। এবার দেখো 7-এর সাথে 8কে গুণ করলে হয় 8 দুগুণ 16, 16 এবং হাতের 1 মিলে হয়ে যায় 17। এখানে দেখো কিন্তু আমরা 174 পেয়ে যাচ্ছি, মানে আমাদের এটির সাথে মিলে যাচ্ছে। তাহলে 87-এর সাথে কত গুণ করে আমরা 174 পাচ্ছি? 2 গুণ করে। যার কারণে কিন্তু এই 2কে আমরা লিখে দেবো এইখানে উত্তরের ঘরে, এবং 174কে লিখে দেবো আমরা এই 174-এর নিচে। তাহলে 174 থেকে 174কে বিয়োগ করলে কিন্তু আমাদের আর কিছুই থাকে না, আমরা কিন্তু এখানে ভাগফল পাচ্ছি 102, তাই না? তাহলে এই যে 102 পাচ্ছি আমরা, এই 102 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এখানে লিখে দেবো 102। এই 102 দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমাদের ভাগফল হচ্ছে 102, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব ভাগফল 102।
2 আমাদের কিন্তু ভাগফলকে বের করতে বলা হয়েছিল, তাই না? আশা করি তোমরা এই অঙ্কটিও খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, আমরা 13 নম্বরে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? দেখো আবার যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি কারখানায় 7 দিনে হচ্ছে 2520টি সাইকেল তৈরি হয়। তাহলে ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? আচ্ছা 3 সপ্তাহে বলা হয়েছে, তাহলে এইখানে কিন্তু আগে আমাদের একটি বিষয় বুঝতে হবে যে 3 সপ্তাহে কত দিন, আমাদের কিন্তু এই সপ্তাহটাকে দিনের হিসেবে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এটিকে কিন্তু আগে আমাদের প্রথমেই ভেঙে নিতে হবে। যে আমরা কি জানি? আমরা জানি যে 1 সপ্তাহ সমান সমান 7 দিন। তাহলে 3 সপ্তাহে কি বেশি হবে না কম হবে? নিশ্চয়ই 3 সপ্তাহে 3 গুণ বেশি হবে। তাহলে 3-এর সাথে 7কে যদি আমরা গুণ করে দিই, তাহলে হয়ে যায় 3-7 21 দিন, তাই না? তাহলে 7 দিনে যদি 2520টি সাইকেল তৈরি হয়, 21 দিনে মানে 3 সপ্তাহে কি বেশি সাইকেল তৈরি হবে না কম তৈরি হবে? অবশ্যই বেশি হবে। এবং এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এটি হচ্ছে কি? এটি হচ্ছে কোন নিয়ম? তোমাদের কি মনে আছে? এটি হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের অঙ্কগুলোকে আমরা কিভাবে করে সমাধান করি? আমরা জানি যে এখানে একটি মাত্র বিষয় আমাদের খেয়াল রাখতে হয়, সেটি হচ্ছে এখানে যে কয় দিনের হিসেব দেওয়া থাকুক না কেন, আমরা কিন্তু শুরুতে 1 দিনের হিসেব বের করব। ঠিক আছে? যেমন এখানে 7 দিনের হিসেব আমাদের দেওয়া রয়েছে যে 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। তাহলে 1 দিনে কতটি সাইকেল তৈরি হয় এটি যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা 3 সপ্তাহে হোক, 5 সপ্তাহে হোক, 10 সপ্তাহে হোক, যে কয় সপ্তাহে হোক না কেন, সেই কয় সপ্তাহে যে কয়টি সাইকেল তৈরি হয় সেটি কিন্তু আমরা বের করতে পারবো। তাই না? আগে কিন্তু আমাদের 1 দিনেরটা বের করতে হবে। তাহলে 1 দিনেরটা আমরা কিভাবে করে বের করব? দেখো 7 দিনে যদি 2520টি সাইকেল তৈরি হয়, 1 দিনে কি কম হবে না বেশি হবে? অবশ্যই কিন্তু 1 দিনে কম হবে, তাই না? এবং কত কম হবে? 7 দিনে যা হয় তার 7 ভাগের 1 ভাগ কিন্তু হবে 1 দিনে, তাই না? অর্থাৎ এই 2520কে যদি 7 দ্বারা আমরা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে 1 দিনে কতটি সাইকেল তৈরি হয়। তাহলে এটিকে আগে আমরা বের করব। ঠিক আছে? তাহলে 13 নাম্বার দিয়ে আমরা কি লিখব? সর্বপ্রথম হচ্ছে আমরা এই যে 3 সপ্তাহে যে 21 দিন, এটিকে কিন্তু আগে আমরা ভেঙে নিব। আমরা 13 নাম্বার দিয়ে লিখব, আমরা 13 নাম্বার দিয়ে লিখব হচ্ছে 1 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 সপ্তাহ সমান সমান কত দিন? 7 দিন। সুতরাং আমাদের যেহেতু এখানে 3 সপ্তাহের কথা বলা হয়েছে, এই জন্য আমরা এবারে 3 সপ্তাহের হিসেবটা কিন্তু আগে বের করে নিব। আমরা লিখব সুতরাং 3 সপ্তাহ, একের নিচে আমরা লিখব 3, 3 সপ্তাহ সমান সমান 1 সপ্তাহে যদি 7 দিন হয়, 3 সপ্তাহে কি নিশ্চয়ই 3 গুণ বেশি হবে, অর্থাৎ সাথে সাথে আমরা 3কে এবারে গুণ করে দেব। 7 গুণ 3 সমান সমান কত দিন? 3-7 21 দিন, তাই না? 3-7 21 দিন। আচ্ছা এবারে আমাদের প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে 7 দিনে মোটরসাইকেল তৈরি হয় কতটি? 2520টি। আমরা এই কথাটিকে কিন্তু শুরুতে লিখব। আমরা লিখব 7 দিনে, 7 দিনে সাইকেল তৈরি হয়, আমাদের সাইকেলের কথা বলা হয়েছে, তাই না? আমরা লিখব 7 দিনে সাইকেল তৈরি হয়, তৈরি হয় কতটি? 7 দিনে সাইকেল তৈরি হয় হচ্ছে 2520টি। আমরা লিখলাম 7 দিনে সাইকেল তৈরি হয় 2520টি। সুতরাং আমরা কয় দিনেরটা বের করব? আমরা জানি যে 1 দিনেরটা আমাদের শুরুতে বের করতে হবে। আমরা যদি 1 দিনেরটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা 1000 দিনেরটাও বের করতে পারবো। তাহলে আমরা এবার 7-এর নিচে লিখব, সুতরাং 1 দিনে সাইকেল তৈরি হয়। আচ্ছা 7 দিনে যদি 2520টি হয়, 1 দিনে কি কম হবে না বেশি হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, 1 দিনে কিন্তু অবশ্যই কম হবে। এবং কত কম হবে? 7 দিনের যে পরিমাণ হয় তার 7 ভাগের 1 ভাগ হবে। অর্থাৎ এই 2520কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 1 দিনে কতটি সাইকেল তৈরি হয়। আমরা এবারে কি করব? 2520 একে ভাগ করব হচ্ছে কত দ্বারা? 7 দ্বারা, 7 দ্বারা। তাহলে আমরা উত্তর কত পাই? দেখো আমি সমান সমান দিয়ে পাশে উত্তরটিকে লিখে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এই সমান সমান দিয়ে নিচে উত্তরটিকে লিখে দিতে পারো। আমার জায়গা কম রয়েছে, এই জন্য আমি পাশে উত্তরটিকে লিখবো। হ্যাঁ, আচ্ছা আমরা যদি এবার ভাগ করি 7 দ্বারা, দেখো 7 দ্বারা যদি আমরা 2520কে ভাগ করি, 7 দ্বারা প্রথমে আমরা এক সংখ্যাকে ভাগ করতে পারবো না, কারণ এক সংখ্যা হচ্ছে 2, মানে 7 হচ্ছে ছোট, এই জন্য আমরা 2 সংখ্যাকে ভাগ করব। 2 সংখ্যা হচ্ছে কত? দুটি অঙ্ককে ভাগ করব। দুটি অঙ্ক হচ্ছে কত? 2 এবং 5 মিলে হয়ে যায় 25। তাহলে 7-এর সাথে কতকে গুণ করলে 25-এর কাছের সংখ্যাকে পাই? আমরা জানি 7 একে 7, 7 দুগুণে 14, 3-7 21, 4-7 28, অর্থাৎ 7-এর সাথে 4কে গুণ করলে হয়ে যায় 28, মানে 25-এর চেয়ে বেশি হয়ে যায়, যার কারণে আমরা 3 দ্বারা গুণ করব, 3-7 21। এবারে দেখো
5 থেকে যদি আমরা 25 থেকে 21কে বিয়োগ করে দিই, 5 থেকে 1 চলে গেলে থাকে 4, 2 থেকে 2 চলে গেলে থাকে 0। আমরা শুরুতে 0 লিখতে হয় না জানি, এজন্য আমরা শুধুমাত্র 4 লিখব। এবারে পাশে রয়েছে 2, এই 2কে আমরা যদি নিচে নামিয়ে দেই, এখানে পাচ্ছি হচ্ছে 42। 7-এর সাথে কতকে গুণ করলে 42 হয়? আমরা জানি 6 × 7 = 42, তাই না? অর্থাৎ 6 গুণ যদি করি, 6-এর সাথে 7কে গুণ করলে হয় 6 × 7 = 42। তাহলে 42 থেকে 42 বিয়োগ করে থাকে 0, এখানে কিন্তু আরও একটি 0 থেকে যায়, এটিকে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে দেই, এখন কিন্তু আমাদের এই 0কে ভাগ করতে হবে 7 দ্বারা, তাই না? 7-এর সাথে কতকে গুণ করলে 0 হয়? আমরা জানি 7-এর সাথে 0কে গুণ করলে হয় 0, 7 0 0। আচ্ছা, এবারে কিন্তু আমরা এই প্রত্যেকটি অঙ্ককে ভাগ করেছি, আমরা উত্তর পেয়েছি 360, তাই না? তাহলে আমরা কি করব? এখানে সমান সমান দিয়ে লিখব 360টি, 360টি। অর্থাৎ কি? এই 360 দ্বারা আমরা কি বুঝতে পারি? একদিনে মোটরসাইকেল তৈরি হয় 360টি। আচ্ছা, একদিনে যদি 360টি মোটরসাইকেল তৈরি হয়, আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে 3 সপ্তাহে কতটি মোটরসাইকেল তৈরি হয়, তাই না? আমরা দেখো প্রশ্নে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে 3 সপ্তাহে কতটি মোটরসাইকেল তৈরি হয়। তাহলে 3 সপ্তাহে কয় দিন হয় আমরা বের করেছি? আমরা বের করেছি 3 সপ্তাহে 21 দিন হয়। তাহলে আমরা এবারে লিখব, সুতরাং 21 দিনে সাইকেল তৈরি হয়। আচ্ছা, একদিনে যদি 360টি সাইকেল তৈরি হয়, 21 দিনে কি বেশি সাইকেল তৈরি হবে না কম তৈরি হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? যেহেতু 21 দিন, তার মানে 21 গুণ কিন্তু বেশি হবে, তাই না? তাহলে এই 360-এর সাথে আমরা গুণ করব কাকে? 21কে গুণ করে দেব। আমরা এখানে লিখব 360 গুণ 21টি। আচ্ছা, এবারে যদি আমরা গুণ করি, দেখো আমরা আলাদা জায়গাতে যদি গুণ করি, 360কে যদি আমরা 21 দ্বারা গুণ করি, দেখো প্রথমে 1 দ্বারা যদি 3টি অঙ্ককে গুণ করি, 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 0, 1 দ্বারা 6কে গুণ করলে হয় 6 1 6, 1 এবং 3কে গুণ করলে হয় 3 1 3। আমরা নিচে লাইনে একটা 0 দিলাম। এবারে 2 দ্বারা যদি এই উপরের 3টা অঙ্ককে গুণ করি, 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 0, 2 দ্বারা 6কে গুণ করলে হয় 6 2 12, 12 2কে লিখলাম, এখানে হাতে থাকে হচ্ছে আমাদের 1, 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 2 6, 6 এবং হাতের 1 মিলে হয়ে যায় 7। এবার দেখো আমরা এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দেই, তা 0 এবং 0 মিলে হয় 0, 6 এবং 0 মিলে হয় 6, 2 এবং 3 এবং 2 মিলে হয় 5, আমরা লিখে দিলাম 5, 7 এবং উপরে কিছু নেই, তার মানে 7-এর সাথে কিন্তু থেকে যায়। আমরা এখানে পাচ্ছি 7560, তার মানে আমরা এখানে লিখে দেবো 7560টি। এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? এটি দ্বারা আমরা বুঝতে পারছি যে 21 দিনে অর্থাৎ 3 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হয়? 7560টি। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 3 সপ্তাহে মোটরসাইকেল তৈরি হয় 7560টি। ঠিক আছে? আশা করি তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। এরপর যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, এখানে 14 নম্বরে বলা হয়েছে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? দেখো আমাদের বলা হয়েছে 72 টাকা দিয়ে সে 3টি খাতা কিনলো, তাই না? 3টি খাতার দাম আমাদের দেওয়া রয়েছে। এখন আমাদের বের করতে বলা হয়েছে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। আচ্ছা, যেহেতু 3টি খাতার দাম দেওয়া রয়েছে, আমাদের শুরুতে কি করতে হবে? হ্যাঁ, আমাদের কিন্তু শুরুতে একটি খাতার দাম বের করতে হবে। ঠিক আছে? তোমরা আবার এই 72-এর সাথে কিন্তু 12কে গুণ করে দিও না। আমরা কিন্তু অনেক সময় এই ভুলটি করে থাকি যে 3টে খাতার দাম 72 টাকা, সুতরাং 12টি খাতার দাম 72 এবং 12কে কিন্তু আমরা গুণ করে দিই। এটি কিন্তু কখনোই সঠিক না। ঠিক আছে? এজন্য আমাদের কি করতে হবে? আমাদের এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সর্বপ্রথম একটির মূল্যকে বের করতে হবে। হ্যাঁ, একটির মূল্যকে বের করলে আমরা যে কোনো সংখ্যার মূল্যকেই কিন্তু বের করতে পারবো। তাহলে যেহেতু 3টির মূল্য দেওয়া রয়েছে 72 টাকা, তাহলে এটি থেকে আমরা কি করব? একটির মূল্য বের করব। 3টির মূল্য যদি 72 টাকা হয়, একটির মূল্য কি কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। এবং কত কম হবে? 3 ভাগের 1 ভাগ হবে, তাই না? তাহলে 72 দ্বারা যদি আমরা প্রথমে 3কে ভাগ করি, তাহলে কিন্তু একটির মূল্য আমরা পেয়ে যাব। তাহলে আমরা 14 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 14 নাম্বার দিয়ে লিখব হচ্ছে, আমরা 14 নাম্বার দিয়ে লিখব 3টি খাতা কিনতে লাগবে, 3টি খাতা কিনতে লাগে কত টাকা? আমাদের বলা হয়েছে 3টে খাতা কিনতে লাগে হচ্ছে 72 টাকা, তাই না? আমরা এখানে লিখে দেব 72 টাকা। ঠিক আছে? আমরা লিখব 3টে খাতা কিনতে লাগে হচ্ছে 72 টাকা। 3টে খাতা কিনতে লাগে 72 টাকা, সুতরাং একটি খাতা কিনতে লাগে, আমরা জানি 3টি খাতা কিনতে যদি 72 টাকা লাগে, একটি খাতা কিনতে কিন্তু নিশ্চয়ই এই 72 টাকার 3 ভাগের 1 ভাগ লাগবে। তাহলে এই 72কে আমরা কি করব? 3 দ্বারা ভাগ করব। আমরা 72 ভাগ 3,
সমান সমান আমরা এখানে একটু সমান সমান দিতে পারি। সমান সমান দেখো 72কে যদি 3 দ্বারা ভাগ করি কত হয়, আমরা যদি একটু আলাদা জায়গাতে ভাগ করি, 3 দ্বারা যদি আমরা 72কে ভাগ করি, 3 দ্বারা প্রথমে 7কে যদি ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়, আমরা জানি 3 দুগুণ 6। দেখো এবারে 7 থেকে 6কে বিয়োগ করে থাকে হচ্ছে 1, পাশে যেহেতু 2 থাকে 2কে যদি আমরা নিচে নামিয়ে আনি হয়ে যায় 12। তাহলে 3কে কত দ্বারা গুণ করলে হয় 12, আমরা জানি 3×4=12, তাই না? তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি হচ্ছে 24। তার মানে আমরা এখানে লিখে দেবো 24 টাকা। এই 24 দ্বারা আমরা কি বুঝতে পারছি, একটি খাতা কিনতে লাগে কিন্তু 24 টাকা। এখন একটির দাম যেহেতু আমরা বের করে ফেলেছি, এখন কিন্তু আমরা যে কয়টি আমাদের বের করতে বলা হোক না কেন, আমরা কিন্তু সেই কয়টি খাতার দাম বের করতে পারবো, তাই না? এবার আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। আচ্ছা, একটি খাতা কিনতে যদি তার 24 টাকা লাগে, 12টি খাতা কিনতে কি বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। এবং কত বেশি লাগবে, যেহেতু 12টি খাতা তার মানে 12 গুণ বেশি লাগবে। তার মানে 24-এর সাথে যদি আমরা 12কে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 12টি খাতা কিনতে কত টাকা লাগবে। তাহলে আমরা এখানে কি লিখব, সুতরাং 12টি খাতা কিনতে লাগে, আমরা কি করব, এই 24-এর সাথে যেহেতু একটির দাম 24 টাকা, এজন্য 12টির দাম কিন্তু 12 গুণ বেশি হবে, এজন্য আমরা লিখব 24 গুণ 12 টাকা। এবারে দেখো যদি আমরা 24 এবং 12কে গুণ করে দিই, 24 এবং 12কে যদি আমরা গুণ করি, 2 দ্বারা প্রথমে উপরে দুটি অঙ্ককে গুণ করলে হয় 4 দুগুণ 8। এবারে 2 দ্বারা 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4। এখন দেখো নিচে একটা শূন্য দিলাম। এবারে যদি আমরা 1 দ্বারা গুণ করি, 1-এর সাথে 4কে গুণ করলে হয় 4×1 4, 1 এবং 2কে গুণ করলে হয় 2×1 2। এবারে যদি আমরা যোগ করে দিই, দেখো 8 এবং 0কে যোগ করলে হয় 8, 4 এবং 4 মিলে হয়ে যায় 8, 2 এবং উপরে 0, তার মানে 2 এবং 0 মিলে হয়ে যায় 2। আমরা পাচ্ছি 288। আমরা লিখে দেবো 288 টাকা। এটা হচ্ছে কি আমাদের উত্তর। তার মানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে 12টি খাতা কিনতে মোট লাগবে 288 টাকা। আমরা উত্তর দিয়ে লিখব 12টি খাতা কিনতে লাগবে হচ্ছে 288 টাকা। আশা করি এই অঙ্কটিও খুবই সহজে কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, বন্ধুরা এখানে 15 নম্বরে বলা হয়েছে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। দেখো আবারও যদি এটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। দেখো এই প্রশ্নটি কিন্তু একটু আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়েছে, তাই না? যেন আমাদের কাছে একটু কঠিন মনে হয়, কিন্তু এটি যতই ঘুরিয়ে পেঁচিয়ে করা হোক না কেন, আমরা কিন্তু খুব সহজ নিয়মে এটিকে সমাধান করব। আচ্ছা দেখো সেটি কীভাবে, আমাদের যে কোনো প্রশ্নের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে প্রশ্নে যেটিকে বের করতে বলা হবে সেই জিনিসটিকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব, ঠিক আছে? যেমন এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে, অর্থাৎ চালের পরিমাণটাকে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে যে কত কেজি চাল, তাই না? তাহলে চালের পরিমাণটাকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব, ঠিক আছে? যদি আমরা চালের পরিমাণটাকে শেষে গিয়ে লিখি তাহলে কিন্তু এই অঙ্কটি একদম সহজ। দেখো আমরা কিভাবে করে লিখব, আমরা লিখব হচ্ছে যেহেতু আমাদের 8 কেজি পোলাও চালের মূল্য 960 টাকা দেওয়া রয়েছে, আমরা এমনভাবে সাজাবো যেন এই 8 কেজি, যেহেতু এই কেজিটা আমাদের বের করতে বলা হয়েছে যে কত কেজি, এই 8 কেজিটাকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব। হ্যাঁ, আমরা লিখব হচ্ছে 960 টাকা দিয়ে পাওয়া যায় 8 কেজি চাল, বা 960 টাকা দিয়ে চাল পাওয়া যায় 8 কেজি। তারপর আমরা বের করবো যে 1 টাকা দিয়ে কত কেজি পাওয়া যায়, এবং তারপরে বের করবো 4800 টাকা দিয়ে কত কেজি পাওয়া যায়। খুব সহজ কিন্তু। দেখো আমরা শুরুতে কি লিখবো, 960 টাকা দিয়ে চাল পাওয়া যায় 8 কেজি। আমরা 15 নাম্বার দিয়ে লিখব হচ্ছে 960 টাকায় চাল পাওয়া যায় কত কেজি, 8 কেজি। তাই না? আমাদের যেহেতু এখানে কত কেজি, 4800 টাকায় কত কেজি চাল পাওয়া যায় এটি বের করতে বলা হয়েছে, যার কারণে কিন্তু চালের পরিমাণটাকে আমরা শেষে গিয়ে লিখেছি, ঠিক আছে? আমরা জানি যে যেটি প্রশ্নে চাওয়া হয় মানে বের করতে বলা হয় সেটিকে কিন্তু আমাদের শেষে গিয়ে লিখতে হয়। আমরা এই জন্য লিখলাম 960 টাকায় চাল পাওয়া যায় 8 কেজি। সুতরাং আমরা এবার কয় টাকাটা বের করব, আমরা কিন্তু 1 টাকাটা বের করবো, তাই না? আমরা জানি যে 1 টাকাটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা 4800 টাকাটাও বের করতে পারবো। তাহলে আমরা লিখবো সুতরাং 1 টাকায় চাল পাওয়া যায়। আচ্ছা 960 টাকায় যদি 8 কেজি চাল পাওয়া যায়,
1 টাকায় কতটুকু চাল পাওয়া যাবে? 1 টাকায় কিন্তু অনেক কম চাল পাওয়া যাবে, তাই না? এখানে তো 960 মানে অনেক বড় একটি সংখ্যা। তাহলে 960 টাকায় 8 কেজি চাল যেহেতু পাওয়া যায়, 1 টাকা, মাত্র 1 টাকায়, 1 টাকায় কিন্তু অনেক কম চাল পাওয়া যাবে। তাহলে আমরা এবারে কী করব? এই 8কে কিন্তু আমরা ভাগ করব। 8কে ভাগ করব কত দ্বারা? 960 দ্বারা। এখন 8কে যদি আমরা 960 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কিন্তু উত্তরটা অনেক বড় হয়ে যাবে এবং এটি দশমিক ভগ্নাংশে চলে যাবে, যার কারণে এখানে আমাদের ভাগ করার কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র ভাগটাকে দেখাবো। হ্যাঁ, আমরা কি করব? এই উপরে লিখবো হচ্ছে 8 এবং নিচে এখানে একটি ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখে দেবো হচ্ছে 960। ঠিক আছে, এখানে শেষে লিখে দেবো কেজি। কেজি রয়েছে, আমরা লিখে দেবো কেজি। এটি দ্বারা বোঝানো হচ্ছে যে 8কে আমরা 960 দ্বারা ভাগ করেছি। এবারে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? আমাদের প্রশ্নে বলা হয়েছে 4800 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা এবারে নিচে কি লিখবো? সুতরাং 1-এর নিচে লিখবো হচ্ছে 4800 টাকায় চাল পাওয়া যায়। আচ্ছা, 1 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যায়, 1 টাকায় কিন্তু এই পরিমাণ চাল পাওয়া যায়। এই পরিমাণ অর্থ হচ্ছে কি, 8কে যদি আমরা 960 দ্বারা ভাগ করি, তাহলে যে উত্তরটি হবে সেই পরিমাণ চাল কিন্তু 1 টাকায় পাওয়া যায়। তাহলে 1 টাকায় যদি এই পরিমাণ চাল পাওয়া যায়, 4800 টাকায় কি কম চাল পাওয়া যাবে না বেশি চাল পাওয়া যাবে? অবশ্যই কিন্তু 4800 গুণ বেশি চাল পাওয়া যাবে, তাই না? 1 টাকায় যা পাওয়া যাবে তার চেয়ে 4800 গুণ বেশি পাওয়া যাবে। তাহলে এটির সাথে যদি আমরা 4800কে গুণ করে দিই, দেখো আমরা কি করব? এই 4800টাকে আমরা এই 8-এর সাথে গুণ করে দেব। 8 গুণ 4800 এবং নিচে এই যে ভাগ চিহ্নটি রয়েছে, এই যে দাগটি আমরা দেই, এটির মানে হচ্ছে কিন্তু ভাগ। নিচে যেহেতু 960 ছিল, আমরা এখানে লিখে দেব 960। এবারে শেষে যেহেতু কেজি রয়েছে, আমরা এখানে কেজি লিখে দেব। এবারে দেখো এই যে ভাগটি উপরে নিচে যে ভাগ, এটি কিন্তু অন্য একটি পদ্ধতির ভাগ, তাই না? আমরা কিন্তু এর আগে ভাগ করেছি অন্য নিয়মে, কিন্তু এই যে উপর নিচে ভাগ, এইভাবে করেও কিন্তু যে কোনো ভাগ অঙ্ককে আমরা সমাধান করতে পারি। এবং এই ভাগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে করে এটিকে সমাধান করতে পারি, সেটি হচ্ছে কাটাকাটি করে কিন্তু আমরা এটিকে সমাধানের চেষ্টা করতে পারি। দেখো কাটাকাটিটা কীরকম? আমরা এখানে উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যাকে কিন্তু ভাগ করব, ঠিক আছে? এবং এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি শূন্য রয়েছে, নিচেও কিন্তু শূন্য রয়েছে, এই শূন্যের সাথে আমরা শূন্যকে কাটবো। হ্যাঁ, এই 1 শূন্যর সাথে এই 1 শূন্যকে কাটলাম। এবারে কিন্তু এখানে আর কোনো শূন্য নেই। যদি এখানে আরও শূন্য থাকতো, সেই শূন্যের সাথে কিন্তু আমরা এই শূন্যকেও কাটতে পারতাম। যেহেতু এখানে আর কোনো শূন্য নেই, এখন আমরা এখানে কত পাচ্ছি? এখানে রয়েছে 480 এবং এখানে রয়েছে শুধুমাত্র 96 এবং এখানে রয়েছে কত? 8 রয়েছে। এখন দেখো তো যে 8 দ্বারা কি আমরা 96কে ভাগ করতে পারি কিনা? 8 দ্বারা 96কে ভাগ করা যায় কিনা? আমরা যদি আলাদা জায়গাতে একটু দেখি, 8 দ্বারা 96কে ভাগ করা যায় কিনা? 8 দ্বারা 9কে ভাগ করলে কতবার ভাগ যায়? 8 দ্বারা 9কে ভাগ করলে যায় একবার। আমরা জানি 8 একে 8। তাহলে এখানে 9 থেকে 8কে বিয়োগ করলে থাকে হচ্ছে 1, এই পাশে রয়েছে 6, 6কে যদি নামিয়ে দিয়ে হয়ে যায় 16। 8 দ্বারা কতকে গুণ করলে 16 হয়? আমরা জানি 8 দুগুণ হয়ে যায় 16, তাই না? তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি হচ্ছে 12, তাই না? অর্থাৎ 8 দ্বারা যখন 96কে আমরা ভাগ করব, তখন উত্তর পাচ্ছি হচ্ছে 12। তাহলে এই 8কেও আমরা কাটবো, 96কেও কাটবো। 8 এবং 96কে কাটাকাটি করে আমরা উত্তর যেহেতু পাচ্ছি 12, এই 12কে আমরা কার নিচে লিখবো? আমরা কিন্তু 12কে 96-এর নিচে লিখবো। হ্যাঁ, 96-এর নিচে লিখবো হচ্ছে 12। এই যে সংখ্যাটি আমরা লিখলাম, এটিকে আমরা কেন 96-এর নিচে লিখলাম? কারণ হচ্ছে 96 বড়। দুটি সংখ্যাকে যখন আমরা কাটবো, কাটার পরে যে সংখ্যাটি বড়, সেই সংখ্যার নিচে কিন্তু আমরা এই উত্তরটিকে লিখে দেব, ঠিক আছে? যেহেতু 96 বড়, যার কারণে 96-এর নিচে লিখে দিলাম 12। তাহলে এখানে কিন্তু আর কিছু রইল না, ঠিক আছে? এই 8 কিন্তু কাটাকাটি হয়ে গেল। এবারে দেখো আমরা দেখব যে 12 এবং এই যে 480, এই দুটিকে ভাগ করা যায় কিনা? 12 দ্বারা 480কে ভাগ করা যায় কিনা? দেখো আমরা কিন্তু উপরের সংখ্যার সাথে নিচের যে কোনো সংখ্যাকে কাটাকাটি করতে পারি। উপরে নিচে এবং পাশাপাশি কিন্তু কাটতে পারবো না আমরা, ঠিক আছে? উপরে এবং নিচে হতে হবে। তাহলে 12 দ্বারা যদি 480কে ভাগ করি, দেখো তো ভাগ যায় কিনা? আমরা যদি 12 দ্বারা 480কে ভাগ করার চেষ্টা করি, দেখো 12 যেহেতু দুটি অঙ্ক, দুটি অঙ্ক আমরা যদি প্রথম দুটি অঙ্ককে ভাগ করি, এখানে প্রথম দুটি অঙ্ক রয়েছে 48। তাহলে 12-র সাথে কতকে গুণ করলে 48 হয়? আমরা জানি 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48। অর্থাৎ 12-র সাথে 4কে গুণ করলে হয় 4 বারং 48। এই 48-এর সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে 48 থেকে 48কে যদি বিয়োগ করি, তাহলে কিন্তু 0 0 নামে এবং এইখানে কিন্তু আরও একটি শূন্য থেকে যায়। এই শূন্যটাকে যদি আমরা নিচে নামিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এখানেও পাচ্ছি 0। এখন 12-র সাথে কতকে গুণ করলে 0 হয়? আমরা জানি 12-র সাথে 0কে গুণ করলে হয় 12 0 0, তাই না? তাহলে আমরা কিন্তু এখানেও পাচ্ছি হচ্ছে 0। তার মানে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে কত? আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 40। তাহলে এই 12 এবং 480 এই দুটিকে কাটাকাটি করে পাচ্ছি কত? 40। তাহলে এই 40কে কার নিচে লিখবো আমরা? 12-র নিচে নাকি 480-র নিচে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু 480-র
উপরে বা নিচে লিখে দেবো, তাই না? কারণ এই 480 কিন্তু বড়, 12 ছোট। তাহলে আমরা 480-র উপরে লিখে দেবো হচ্ছে 40। এখন এখানে কিন্তু আর কিছু নেই, তাই না? এখানে আমরা শুধুমাত্র 1 লিখতে পারি, তাই না? এই 12কে যেহেতু আমরা 12 দিয়ে এখানে 480-কে কাটাকাটি করেছি, আমরা কিন্তু শুধুমাত্র এখানে 1 লিখতে পারি। তাহলে এই 1 লিখলেও যা হবে, না লিখলেও তাই হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত? উপরে পাচ্ছি শুধুমাত্র 40 এবং নিচে কিন্তু আর কিছুই আমরা পাচ্ছি না। তাহলে এই যে 40 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা সমান সমান দিয়ে লিখে দেবো হচ্ছে 40 কেজি। অর্থাৎ আমরা 4800 টাকায় পাচ্ছি হচ্ছে মোট কত কেজি চাল? 40 কেজি। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 40 কেজি। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই ভাগ অঙ্কটি এবং এই কাটাকাটি বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা এখানের শেষে যে অঙ্কটি রয়েছে এটিকে সমাধান করার চেষ্টা করি। এখানে 16 নম্বরে বলা হয়েছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? দেখো আবারও যদি বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে হচ্ছে 300 কিলোমিটার যেতে পারে। এখন বলা হয়েছে যে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। আমরা কি শিখেছি যে একটি প্রশ্নে আমাদের কি চাওয়া হয়েছে, মানে কি বের করতে বলা হয়েছে, সেটিকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব, তাই না? এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে? দেখো আমাদের বলা হয়েছে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। তাহলে আমাদের পেট্রোলের পরিমাণটাকে কিন্তু এখানে বের করতে বলা হয়েছে। তাহলে পেট্রোলের পরিমাণটাকে অর্থাৎ লিটারটাকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব। তাহলে এই কথাটিকে এই যে বলা হয়েছে যে 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে, এখানে এই কথাটিকে আমরা কিভাবে করে সাজালে এই লিটারটা আমরা শেষে গিয়ে লিখতে পারি? তাহলে আমরা এটিকে কিভাবে করে সাজাতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার, তাই না? দেখো এই দেখো 12 লিটারকে কিন্তু আমরা শেষে গিয়ে নিয়ে আসলাম, তাই না? যেহেতু আমাদের এখানে লিটারের পরিমাণটা বের করতে বলা হয়েছে, এই জন্য লিটারটাকে কিন্তু আমরা শেষে লিখবো। আমরা লিখবো 300 কিলোমিটার যেতে পারে 12 লিটারে, বা 300 কিলোমিটার যেতে লাগে 12 লিটার। আচ্ছা, আমরা তাহলে 16 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে, আমরা 16 নাম্বার দিয়ে লিখব 300 কিমি 300 কিমি 300 কিমি যেতে পেট্রোল লাগে হচ্ছে কত লিটার বলা হয়েছে? আমাদের বলা হয়েছে 12 লিটার, তাই না? আমরা লিখে দেব 12 লিটার। আমরা লিখলাম 300 কিমি যেতে পেট্রোল লাগে 12 লিটার। 1 কিমি যেতে আমরা লিখবো এবারে 1 কিমি যেতে পেট্রোল লাগে। আচ্ছা, 300 কিমি যেতে যদি 12 লিটার লাগে, 1 কিমি যেতে কি কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কিন্তু কম লাগবে, তাই না? 300 তো অনেক বড় একটি সংখ্যা। তাহলে 300 কিমি যেতে যদি 12 লিটার লাগে, মাত্র 1 কিমি যেতে কিন্তু অনেক কম লাগবে, তাই না? মানে এই 12কে যদি আমরা 300 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 1 কিমি যেতে কতটুকু পেট্রোল লাগবে। ঠিক আগের অঙ্কটির মতো আমরা কিভাবে করে ভাগ করব? এই 12কে যদি আমরা 300 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু এর উত্তরটি কিন্তু দশমিক ভগ্নাংশে চলে যাবে এবং অনেক বড় একটি সংখ্যা আমরা পাবো। এই জন্য আমাদের এখানে ভাগ করে দেখানোর দরকার নেই। আমরা কি করব? ভাগটাকে কিভাবে দেখাবো? উপরে নিচে দেখাবো। অর্থাৎ উপরে লিখবো হচ্ছে আমরা 12 এবং একটি ভাগ চিহ্ন দিয়ে, অর্থাৎ একটি দাগ দিয়ে নিচে লিখবো হচ্ছে 300 লিটার। এটি হচ্ছে কি ভাগ। তার মানে 12কে আমরা 300 দ্বারা ভাগ করব। এইভাবে করে দেখালেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। আমরা লিখলাম 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 ভাগ 300, তাই না? সুতরাং এখন আমাদের মোট কত কিলোমিটারের কথা বলা হয়েছে? আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। তাহলে আমরা এখানে 1 এর নিচে লিখবো হচ্ছে, সুতরাং 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগে। আচ্ছা, 1 কিলোমিটার যেতে যে পেট্রোল লাগে তার চেয়ে কিন্তু 100 কিলোমিটার যেতে অনেক বেশি, মানে 100 গুণ বেশি পেট্রোল লাগবে, তাই না? তাহলে এই 100কে আমরা কার সাথে গুণ করব? উপরের সংখ্যার সাথে। অর্থাৎ আমরা এটাকে কীভাবে করে লিখব? দেখো আমি একটু নিচে যদি লিখি এই লাইনটি, আমরা এই 12র সাথে গুণ করে দিব হচ্ছে, আমরা এই 12র সাথে গুণ করে দিব হচ্ছে 100কে, এবং এই যে এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে নিচে যেহেতু 300 রয়েছে, আমরা এখানে লিখে দিব 300। শেষে লিটার রয়েছে, আমরা লিটার লিখে দেবো। এবারে দেখো যদি আমরা কাটাকাটি করি, মানে ভাগ করি, এই শূন্যের সাথে এই শূন্যকে কাটলাম, এই শূন্যের সাথে এই শূন্যকে কাটলাম। আমরা জানি যে উপরের নিচে শূন্য শূন্য থাকলে কিন্তু আমরা শূন্য দিয়ে শূন্যকে কেটে দিতে পারি। এখানে শুধুমাত্র 1 রয়েছে এবং এখানে রয়েছে 3।
এখানে রয়েছে 12। তাহলে এই 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা কি 12কে ভাগ করা যায়? হ্যাঁ যায়। আমরা 12কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আমরা জানি 3 4 12, অর্থাৎ 12কে 3 দ্বারা ভাগ করলে হয় 4। আমরা এই 4টিকে কোথায় লিখব? 3 এবং 12কে কাটবো, কাটার পরে 4, আমরা যে 4 পাচ্ছি এই 4কে কোথায় লিখবো? আমরা কিন্তু 12র উপরে লিখবো, তাই না? কারণ 12 হচ্ছে বড়, আমরা জানি বড় সংখ্যার উপরে কিন্তু উত্তরটিকে লিখতে হয়। তাহলে কাটাকাটি করে যেহেতু 4 পাচ্ছি, 4কে লিখবো আমরা 12র উপরে। এখন দেখো আমাদের কিন্তু নিচে আর কাটার মতো কিছু নেই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি 4 এবং এখানে পাচ্ছি আমরা 1। তাহলে এই মাঝখানে যেহেতু একটু গুণ চিহ্ন রয়েছে, আমরা 4 এবং 1কে যদি গুণ করে দিই তাহলে হয়ে যায় 4 একে 4, এবং নিচে কিন্তু আর কিছুই নেই। তাহলে আমরা সমান সমান দিয়ে কি লিখবো? শুধুমাত্র 4 লিটার। তাহলে 4 লিটার দ্বারা আমরা কি বুঝতে পারছি? 100 কিলোমিটার যেতে পেট্রোল দরকার হচ্ছে 4 লিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 4 লিটার। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।